কুয়াশা। এবিসি রেডিও 89.2 FM এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন। আর শুরু হয়ে গেছে কুয়াশা। আর শুরুতে রয়েছে আমাদের প্রথম গল্পটি, যার নাম হচ্ছে ১৩ ভূতের কবলে। লিখেছেন সৈয়দ মুজতবা সিরাজ আর পড়ে শোনাবে সেতু। গল্পটি দুটো পর্বে শুনবেন। প্রথম পর্বটি এখন শুনবেন, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে। তারপর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন। সবে চাঁদটা উঠেছে, আর তার দিকে ফিকে জ্যোৎস্নায় সার বেঁধে একদল ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের কালো মুখে সাদা দাঁতগুলো ঝিকমিক করছে। তারপর তারা এক পা করে এগিয়ে আসতে থাকলো। কেকড়াডিহির মাঠে অনেক বছর আগে এক সন্ধ্যাবেলায় এই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়লে এখনো আতঙ্কে আমার শরীর হিম হয়ে যায়। কথায় বলে 12 ভূতের পাল্লায় পড়া, আমি পড়েছিলাম 13 ভূতের পাল্লায়। ছিপ ফেলে মাছ ধরার বাতিক তো কম দুঃখে ঘোচেনি। অমন দামি বিলেতি হুইল মুচড়ে ভেঙে ট্রেনের জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছিলাম। তারপর নাক কান ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম আর কদাচ ছিপ হাতে করব না। সেই প্রতিজ্ঞা এখনও রেখেছি। উপরন্তু মাছ কেন, আমিষ খাওয়াই ছেড়ে দিয়েছি। তাই বেশ নিরাপদেই আছি বলতে গেলে। ব্যাপারটা বললে কেউ বিশ্বাস করবে না জানি, কিন্তু এতদিন পরে কাগজে পড়লাম কেকড়াডিহির কাছে সেই রকমারি ঝিলে সরকার মৎস্য চাষ প্রকল্প শুরু করবেন। কাজেই আগাগোড়া ছাপার হরফে সবটাই বলে দেওয়া উচিত, লোকেরা যদি সাবধান হয়। কিন্তু মাছ খেকো বাঙালি পরলোকে গিয়েও মাছের জন্য ছোকছোক করে। আমার কথা কি কেউ শুনবে? বছর 5 আগের কথা। তখন আমার ছিপের নেশা ছিল প্রচণ্ড। আমাদের মফস্বল শহরটার আনাচে কানাচে এমন পুকুর বা জলা ছিল না যেখানে আমি ছিপ ফেলিনি। নেশা তুঙ্গে উঠলে তখন দূরে যাওয়া শুরু করেছিলাম। কোথায় কোন গ্রামে কার পুকুরে কী রকম মাছ আছে তককে তককে থেকে খবর নিতাম, আর সেখানে গিয়ে হাজির হতাম। মাছ তো বাজারে পয়সা দিয়ে কেনা যায়, আবার জাল ফেলেও মাছ ধরতে অসুবিধে নেই। কিন্তু ছিপ ফেলে মাছ ধরার কোনো তুলনা হয় না। তার চেয়ে বড় কথা, মাছ ধরার চেয়ে মাছের আশায় জলের ধারে বসে থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই। নিরিবিলি নিঝুম পরিবেশ। দামের উপর এক ঠ্যাঙে সাদা বক বসে যেন ধ্যান করছে। মাছের প্রতীক্ষায় থেকে হঠাৎ কোনো তিতিবিরক্ত মাছরাঙা চেঁচা চেঁচিয়ে উঠছে। জলের উপর তরতরিয়ে খেলে বেড়াচ্ছে জল মাকড়সার ঝাঁক। টুকটুকে লাল গাংফড়িংটা ফাতনার উপর উড়ে উড়ে ছো মারছে। তারপর ফাতনার কাছে জলের বুজকুড়ি ফুটছে। হ্যাঁ, চারে মাছ এসেছে। এত মোটা বুজকুড়ি যখন, তখন মাছটা হয়তো কিলো 10 হবে। উত্তেজনায় রক্ত চনমন করছে। ঝুঁকে বসে ছিপটা শক্ত করে ধরেছে। ফাতনা নড়লেই মারবো এক জোরালো খ্যাচ। তারপর ঠিক এই মুহূর্তেই বিদঘুটে ঘটনাটা ঘটতে শুরু করেছিল। কিন্তু তখনও কিছু টের পাইনি। তার আগের কথাটা বলে নেই। শুনেছিলাম কেকড়াডিহির ওদিকে একটা ঝিল আছে, তার নাম কাকমারি ঝিল। কাকের কথাটা কেন আসছে জানতাম না, পরে অবশ্য জেনেছিলাম। তো সেই ঝিলে নাকি আদ্যিকালের বিশাল বিশাল সব মাছ। ছিপ ফেললে তারা এসে টোপ ঠোকরায়, কিন্তু আজ পর্যন্ত কেউ একটা মাছও গাঁথতে পারেনি বড়শিতে। সেই শুনে আমার জেদ চড়ে গিয়েছিল। আশ্বিনের এক দুপুরবেলা কেকড়াডিহি স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে দেখি ছোট্ট এক স্টেশন, খা খা করছে চারিদিক। স্টেশন মাস্টার বয়সে প্রবীণ আমাকে দেখে একটু হেসে বললেন, হ্যাঁ, কাকমারি ঝিলে ছিপ ফেলতে এসেছেন বুঝি? যান গিয়ে দেখুন যদি একটা গাঁথতে পারেন, তবে। ওকে হঠাৎ চুপ করতে দেখে বললাম, তবে কি? উনি কেমন যেন গম্ভীর হয়ে বললেন, না কিছু না, বলছিলাম কি যে একটু সাবধানে থাকবেন আর কি। কেন বলুন তো, ছিনতাইয়ের ভয় আছে নাকি? স্টেশন মাস্টার এবার কেমন যেন হাসলেন। না না, জঙ্গলে চলা জায়গা, এখানে ছিনতাইবাজরা যাবে কি আশায় বলুন? কাক, বুঝলেন, কাকের বড় উপদ্রব ওখানে। সেজন্যই তো কাকমারি ঝিল নাম হয়েছে। মাছ মারবেন নাকি কাক মারবেন সেটাই প্রবলেম। যাকে এসেই পড়েছেন যখন, তখন আর দেরি করবেন না, সন্ধ্যার আগে ফিরে আসুন ভালোই ভালোই। এইসব অদ্ভুত কথাবার্তা শুনে মাথামুন্ডু কিছুই বুঝলাম না।
ভদ্রলোক স্টেশন ঘরে ঢুকে গেছেন। চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, ঝিলটা কোন দিকে বলুন তো? জানালায় মুখ বাড়িয়ে বললেন, নাক বরাবর হেঁটে যান। আরেকটা কথা, মাছ যদি গাঁততে পারেন আমার কিন্তু 1/3 পাওনা রইল। তারপরে হে হে করে বিদঘুটে হাসতে লাগলেন। প্রতিশ্রুতি দিয়ে নাক বরাবর হাঁটতে থাকলাম। রাস্তা টাস্তা নেই, পুরো জমির উপর ঘন ঘাস আর ঝোপঝাড় গজিয়ে রয়েছে। বেশ খানিকটা এগিয়ে ঝিলটা দেখা গেল। দারুণ সুন্দর পরিবেশ, জলজ গাছ আর দামে ঢাকা ঝিলটা আয়তনে প্রকাণ্ড বলা যায়। মস্ত বটগাছের তলায় মাছ ধরার ঘাটটা দেখে মনে আনন্দে নেচে উঠল। কিছুক্ষণের মধ্যে চার ছড়িয়ে টোপ গেঁথে ছিপ ফেলে আরাম করে ছায়ায় বসে পড়লাম। একটু পরে ফাতনার কাছে বুচকুড়ি কাটতে দেখে ছিপ বাগিয়ে ধরেছি। তারপর ফাতনাটা নড়ে ওঠা মাত্র যেই খ্যাচ মারতে গেছি, অমনি কা কা করে কোত্থেকে এক ঝাঁক কালো কুচকুচে কাক আমার মাথার উপর কালো চাকার মতো পাক খেতে শুরু করেছে। তাদের বিকট চেঁচামেচিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আমার। কাকের কথাটা পথে আসতে আসতে ভুলে গিয়েছিলাম। ছিপ ছেড়ে দিয়ে প্রচণ্ড খাপ্পা হয়ে পড়লাম। তারপর ঢিল কুড়িয়ে কাকগুলোকে তাড়াবার চেষ্টা করলাম। এই করতে গিয়ে আমার টুপিটা পড়ে গেল। আমার মাথায় আবার বিরাট টাক। ধরিবাজ কাকগুলো সেই টাক লক্ষ্য করে ঝাঁপিয়ে আসতে লাগলো। তখন মরিয়া হয়ে ছিপ তুলে বাই বাই করে ঘোরাতে লাগলাম। গাছের পাতায় শেষ পর্যন্ত বসে আটকে গেল বটে, কিন্তু এবার কাকগুলো জব্দ হয়ে সরে গেল। বট গাছটার মাথায় গিয়ে বসল। আগে জানলে গোটা কতক পটকা আনতাম সঙ্গে, কি আর করা যায়। অনেক কষ্টে পাতা থেকে বড়শি ছাড়িয়ে টোপ গেঁথে ঠিক জায়গায় ফেলে বসে রইলাম। কিন্তু এবার সতর্ক হয়েছি, বারবার পিছন ফিরে দেখে নিচ্ছি, কিন্তু কাকগুলো আর টু করছে না। ডালপালার ভেতর কোথাও বুঝি ঘাপটি মেরে বসে আছে। কয়েক মিনিট নির্ঝঞ্ঝাট কেটে গেলে বুঝলাম বাছাধনরা ভয় পেয়ে গেছে। দৈবাত বসে গেঁথে গেলে কি অবস্থা হবে, নিশ্চয়ই আঁচ করেছে। ফাতনার কাছে বুচকুড়িগুলো মিলিয়ে গেছে কখন। মাছটা হয়তো ডাঙার উপর ওই হুলস্থুল টের পেয়ে কেটে পড়েছে। কাকগুলোর উপর রাগে খাপ্পা হয়ে গেলাম। তারপর খেয়াল হলো, ওই যা, টুপিটা কোথায় পড়েছে খুঁজে আনতে হয় যে। কাকের লক্ষ্যস্থল আমার এই বিরাট টাকটাকে এখনো ঢাকেনি কোন আক্কেলে আমি। টুপিটা ঝোপের পাশেই পড়েছিল, কুড়িয়ে মাথায় পড়েছি। হঠাৎ বটতলার অন্য পাশ থেকে একটা কালো খেকুটে চেহারার লম্বা নেকো লোক বেরিয়ে এলো। পাড়াগাঁয়ের মাঠে ক্ষেত খামারে যারা কাজ করে সম্ভবত তাদেরই কেউ। কোমরে একটুখানি ন্যাকড়া জড়ানো শুধু, বাদ বাকি শরীর নগ্ন। একগাল হেসে সে বলল, মাছ ধরতে পারলেন না বাবু মশাই? বিরক্ত হয়ে বললাম, কই আর পারলাম, যা কাকের উপদ্রব। লোকটা খ্যা খ্যা ধরনের হাসি হেসে বলল, বলে দেব আর ঝামেলা করবে না, তবে কিন্তু মাছের ভাগ দিতে হবে বাবু মশাই। তা না হয় দেব, কিন্তু বলে দেব মানে কি? কাকগুলো কি তোমার পোষা কাক নাকি? আগে কতকটা। কতকটা মানে? লোকটা তার লম্বা নাকের ডগা চুলকে বলল, অত কথায় কাজ কি বাবু মশাই, যান বসুন গে। কুয়াশা। ছিপের কাছে বসলাম আবার। ভাবলাম লোকটা আসলে রসিকতা করছে। বললাম, ওহে, মাছ ধরতে পারলে তোমাকে একটা অবশ্যই দেব। তুমি দেখো যেন কাকগুলো আর বিরক্ত না করে, বরং গাছের ডাল ভেঙে নাও একটা। লোকটা বলল, কিছু ভাববেন না, আপনি ফাতনার দিকে চোখ রাখুন। ফাতনাটার কাছে আবার বুচকুড়ি ফুট উঠল। ছিপ বাগিয়ে ধরলাম। ফাতনাটা নড়লেই খ্যাচ মারব, কিন্তু সেই সময় পেছনে বটতলায় ধূপ 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 শব্দ হলো এবং চেরা গলায় কারা চেঁচামেচি করে দৌড়ে এলো, মাছ 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 মাছ। ঘুরে দেখি সেই লোকটার মতোই কালো কুচকুচে লম্বা নেকো এক দল এসে হাজির। তারা মাছ মাছ বলে চেঁচামেচি করছে এবং আগের লোকটা তাদের থামাবার চেষ্টা করছে। রাগে মহা খাপ্পা হয়ে উঠে দাঁড়ালাম। তারপর প্রচণ্ড ধমক দিয়ে বললাম, চুপ সব, পেয়েছো কি তোমরা? এখানে হইচই কেন করছে এত?
লোকগুলো এক গলায় বলল, মাছ মাছ। তেরে গিয়ে বললাম, মাছ ধরতে না ধরতেই মাছ চাইতে চলে এসেছ, ধরলে তবে তো। আগের লোকটা বলল, বাবু মশাই বড় ভালো মানুষ, তোরা খামোকা চেঁচাচ্ছিস কেন বাবু? মাছ আগে বড়শিতে ধরা পড়ুক। শুনুন বাবু মশাই, আমরা মোটমাট ওই 12 জন রয়েছি, বেশি নয়, মাথা পিছু একটা করে টুকরো দেবেন ব্যাস। বলে সে ঠোঁট চেটে নিল। আহা, কতকাল আমরা মাছ খাইনি। এসব লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একে তো আমি একা আর ওরা 12 জন, তাই আবার ছিপের কাছে গিয়ে বসলাম। চারের মাছটা আবার পালিয়েছে। মাছ ধরতে বসার আনন্দটাও আর নেই। স্টেশন মাস্টারও কি এজন্যই সাবধান থাকতে বলেছিলেন? একটু পরে ওদের দেখার জন্য পেছনে তাকালাম। অবাক হয়ে দেখলাম ধীরে লোকগুলো বাচ্চা ছেলেদের মতো বটগাছটার ঝুড়ি বেয়ে উঠছে, কেউ কেউ ডালে চড়ে বসেছে, কেউ ডাল থেকে ধূপ করে পড়ছে, আবার ঝুড়ি বেয়ে উঠে যাচ্ছে। মনে হচ্ছে এক পাল হনুমান যেন। বয়স্ক লোকেরা এমন কেন খেলে কশ্চিনকালে তো দেখিনি। এতক্ষণে একটু খটকা লাগলো, কিন্তু চারে বুঝকুড়ি দেখা দিয়েছে। মাছটা টোপ না খেয়ে ছাড়বে না। ফাতনার দিকে মন না দিয়ে তারা কি করছে তাই নিয়ে মাথা ঘামানো বৃথা। কিন্তু কিছুক্ষণ পরে পরে পেছনে তাকাতে অবশ্য ভুলিনি। লোকগুলো যেন আপন মনে খেলায় মেতে রয়েছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ফাতনাটা একবার নড়ল মনে হলো, কিন্তু দমনার জন্য খ্যাচ মারতে পারলাম না। দুপুর ঘনিয়ে বিকেল নামল। বিকেলও ক্রমশ ফুরিয়ে যাচ্ছিল। আলো কমে এলো। পেছনে বটের ঝুড়ি এবং ডালপালায় লোকগুলো একই ভঙ্গিতে খেলায় মেতে আছে। তারপর ওদের কথা মন থেকে ঝেঁটিয়ে ফেললাম। চুলোয় যাক ওরা, ছিপে মাছ ধরতে একাগ্রতা দরকার। মনে আশা জেগেছে, অনেক মাছ ঠিক সন্ধ্যার মুখে টোপ মেরে মোক্ষম টান দেয়। এই মাছটাও তাই করবে। কিন্তু হাতের রেখা মুছে ফেলার মতো ধূসরতা ঘনিয়ে উঠল এবং ফাতনাটাও অস্পষ্ট হয়ে উঠল। তখন হতাশ হয়ে ছিপ গুটিয়ে ফেললাম। ছিপের জলের উপর কুয়াশার পর্দা ঝুলছে। শূন্য ঝোলা আর ছিপটা হাতে নিয়ে ক্লান্তভাবে পা বাড়ালাম। বটতলায় আবছা আধার জমেছে। পোকামাকড় ডাকতে শুরু করেছে, কিন্তু লোকগুলো কোথায় গেল? ভাবলাম যে মাছ গাঁথতে পারেনি লক্ষ্য করে ওরাও হতাশ হয়ে কেটে পড়েছে। একটু দূরে কেকরাঢি স্টেশনে সিগন্যাল বাতি জ্বলজ্বল করছিল। সন্ধ্যা 7টা নাগাদ আমার ফেরা ট্রেন। ধীরে সুস্থে হাঁটছিলাম। সবে চাঁদটা বেরিয়ে এসেছে। ফিকে জ্যোৎস্না চড়াচ্ছে কেকরাডিহির মাঠে। লোকগুলো এবং কাকগুলোর চেহারার মধ্যে কেমন যেন একটা মিল আছে। ভাবতে ভাবতে খটকাটা বেড়ে গিয়েছিল। তারপর মনে হলো আমারই দেখার ভুল। রোদ বৃষ্টি শীতে খেটে ওদের চেহারা এমন খেকুটে হয়ে গেছে। আর কাকের হামলাও কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এদিকে মাছের উপর গ্রামের লোকের অমন কাঙালপনা থাকতেই পারে। সব মাছ তো শহরে চালান হয়ে যাচ্ছে আজকাল। কাজেই একটা অকারণ একটা স্বাভাবিক ব্যাপারকে রহস্যময় বলেই ভাবছি আমি। কিন্তু হঠাৎ দেখি সামনে একদল ছায়ামূর্তি ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আছে। থমকে দাঁড়ালাম। তাদের কালো মুখে সাদা দাঁত ঝিকমিক করছে। আতঙ্কে বোবা ধরা গলায় বলে উঠলাম, কি কি চাই তোমাদের? তখনকার মতো ওরাও এক গলায় চেঁচিয়ে উঠল, মাছ মাছ মাছ। এতক্ষণে নাকি স্বরে মাছ উচ্চারণ শুনেই শরীর হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ওরা কে। ঠক ঠক করে কাঁপতে লাগলাম। মাছ তো পাইনি আমি। একই সঙ্গে বেটার ছেলেরা চেঁচিয়ে উঠল, মিছে কথা, মিছে কথা, মিছে কথা। কাকুতি মিনতি করে বললাম, বিশ্বাস করো মাছ পাইনি আমি। একজন বলল, ওরে ওর ঝোলাটা কেড়ে নে তো। তারপর দেখি ওরা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। অমনি ঝোলাটা ছুঁড়ে ফেলে দিলাম। ওরা বিদঘুটে চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়ল ঝোলাটার উপর। আর সেই সুযোগে আমি দৌড় দিলাম। দৌড় দৌড় দৌড়। একেবারে স্টেশনে পৌঁছে সোজা স্টেশন ঘরে ঢুকে পড়লাম। টেবিলের উপর রেলের লণ্ঠন জ্বলছে, কিন্তু স্টেশন মাস্টার কোথায় গেলেন? হাঁপাতে হাঁপাতে তাকে ডাকবো ভাবছি, কোনার অন্ধকার জায়গা থেকে তার সাড়া পেলাম। কি মশাই, মাছ পেলেন? বললাম, মাছ তো দূরের কথা, কাকমারির ঝিলে গিয়ে জোর বেঁচে গিয়েছি মশাই। উফ, আপনি ঠিকই বলেছিলেন। কিন্তু আমার যে মাছের ভাগ চাই, কথা দিয়েছেন আপনি। বলে স্টেশন মাস্টার অন্ধকার থেকে বেরিয়ে এলেন। মুখে সে অদ্ভুত হাসিটা। আমি মাছ খেতে ভালোবাসি, মাছ আমার চাই।
শেষ বাক্যটি কি নাকিস্বরে উচ্চারণ করলেন। আর ঠিক সেই লম্বা নেকো আজব প্রাণীগুলোর মতোই ওর গায়ের রং, এবং উনি এক পা করে আমার দিকে এগোচ্ছেন দেখছি। এক লাফে বেরিয়ে যাব ভাবছি, হঠাৎ কেউ ঘরে ঢুকে হেড়ে গলায় গর্জন করল, তবে রে মাছকে আবার তুমি আমার অফিসে ঢুকে বসে আছো। স্টেশন মাস্টার রূপী লোকটা অমনি জানালা গলিয়ে পালিয়ে গেল। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আসল স্টেশন মাস্টার, যার সঙ্গে তখন আলাপ হয়েছিল, হাসতে হাসতে বললেন, ভয় পাননি তো? এই অখাদ্য স্টেশনে মশাই এসব ঝামেলা লেগেই আছে। দেশে মাছের বড্ড আকাল। যাকে বসুন আপনি, মুখ দেখে বুঝেছি যে কি ঘটেছে আপনার সঙ্গে। যাই হোক, সেই আমার ছিপে মাছ ধরার নেশা ঘুচে গেছে তো গেছেই। আসার সময় ছিপটা ভেঙে ট্রেনের জানালা গলিয়ে ফেলে দিয়েছি। এখন বেশ শান্তিতেই আছি, নিরামিষ খাই দাই। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছিল ১৩ ভূতের কবলে, লেখক সৈয়দ মুজতবা সিরাজ, এবং পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার, অর্থাৎ আজকের দ্বিতীয় লম্বা কাহিনী যেটি রয়েছে আপনাদের জন্য, সেটার প্রথম পর্ব এখন শুনবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ শারমিনের সঙ্গে, আর শুনছেন কুয়াশা। আর আজকের গল্পের নাম বলবো না, আজকেও বলবো না, আজকেও একদম শেষে শুনবেন। তবে জানিয়ে দিচ্ছি যিনি গল্পটি আমাদের জন্য লিখেছেন, আমাদের অত্যন্ত জনপ্রিয় কুয়াশার লেখক মাকসুদা রহমান মেঘনা। আর এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। চলছে কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM এ, সঙ্গে রয়েছে শারমিন। কখনো কখনো ভয় নামক অনুভূতির ভাবনা এত বেশি তীব্র হয় যে রং, রূপ, গন্ধ সব বোধ করি মানুষ কল্পনার সত্যির মাঝামাঝি সচক্ষে অবলোকন করে। অথচ মানুষ কিন্তু সজ্ঞানে অথবা অজ্ঞানে কখনোই ভয় নামক ধোঁয়াটে গন্ধ বারবার পেতে চায় না বলে কি ভয়কে জয় করা এত কঠিন? আসলে ভয় মানুষের চোখে নয়, বরং ভাবনায়। কি এমন আছে ভয়ের রাজ্যে যে শহর থেকে শহরে মিলনের সঙ্গে ফেরি করে চলছে পুরনো ভয়, কিংবা নিমায়ের চেতন আর অবচেতন মনের বাক্সে, অথবা অজান্তে কমলার স্মৃতিতে? ভয়ের অজানা গন্ধের মূল পথে আমরা পৌঁছতে পারবো কি? নাকি আবারও ঘুরপাক খেতে হবে ভয় আর ভয়ের ধোঁয়াটে কুয়াশার কক্ষপথে? চলুন তাহলে ভয়ের হাত ধরেই আজ গল্পে পা বাড়াই। নিমাই, ওই নিমাই, নিমাই রে, দুয়ার খুল না দুয়ারটা। কি হইছে উস্তাদ, এত রাইতে? আমার সর্বনাশ হয়েছে রে নিমাই, আমার অটো রিক্সা খান চুরি হয়ে গেছে। কি কো? 6 মাসও তো হয় নাই রিস্কার, কই থেকে চুরি হইল? কাল রাইতে চার্জ ভালো হয় নাই, বিকালে মহাসিনের গ্যারেজে চার্জ করতে দিছিলাম, মহাসিন আসিল না। কালা চ্যাংরা কইরা পর একটা কর্মচারী আছে না, ওই আসিল। অহন কি করবা? মহসিনের লগে কথা কইছো? মহাসিন তো এক সার না করতাছে, কয় আমি গ্যারেজে নাই, তুমি কার কাছে রিক্সা চার্জ দিয়া গেছো, আমি কেমনে কমু? আর যে স্যারার বর্ণনা দিতাছ, হ্যাঁ তো আমার কর্মচারী মনে হইতাছে না। কি কমু কত? তুমি বা তো ব্যাক কল কেন? সব সময় চার্জ দাও দাদার গ্যারেজে, আজ মরতে গেলাম মহসিনের গ্যারেজে। ওর গ্যারেজ থেকে তো 2 দিন পর পরে শুনি রিক্সা হারায়। যাই কও, ওই ব্যাটারও হাত আছে, নইলে এত বড় রিক্সা খান হজম করা সুজা না। আমার কপালটাই আলার ভালো না, লসের সিল কপালে মাইরা দুনিয়া তাইছি। তোর বৌদিরে তো জানোস, 2 লাইন কথা বেশি কয়, যদি এই খবর শুনে আমারে ঘরে ঢুকতে দিব না। এই তো তোমার দোষ উস্তাদ, বৌদির কথা হলো না। শোনো,
বউ গো সব সময় আদর সোহাগের মধ্যে রাখতে হয়। ওরা হইল মায়ের জাত, ও গোরে খেয়ে পাইলে খালি পিছলেই খাইবা। থু তো, ওইসব মিনমিনা স্বভাব আমার মধ্যে নাই। অহন বাড়ির যাইয়া কি কমু তাই ক। বৌদির তো আবার সরস নাক, নাক দিয়ে আবার দেখেও। যাই কও ঠিক তোমার পেটের থেকে খবর বাইর করে লইব। ধত্তরি, তুইও আজকাল কথায় কথায় জ্ঞান বেচস। তোর কাছে বুদ্ধি চাই আরাম নাই। আরে রাগটারে ঝুপড়িতে তুইলা রাখো, কথায় কথায় তো তুমিও ফস করে উঠো। আসলে তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। বাড়ির ঢুকনের লগে লগেই 14 নম্বর আসামি হমু জানি। বাড়িত গেলাম। আরে কই যাও? আরে দৌড়ে তো সুখের লেগা। আহা, শুনো 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 শুনো, ল বেঙ্গির দোকানে যাই, লাল পানি খাও, মাথাটা ঠান্ডা হইব। আর বৌদি কিছু জিগাইলে উল্টা পাল্টা বকতে থাকবা, ভাববো নিশা করছো, তোমার কথা বিশ্বাস করবো না। হ, ভালো বুদ্ধি দিছস। কতক্ষণ আর বউ চিল্লাইব? সকালে কিছু একটা করণ যাইব। আমারেও কিন্তু খাইতে উস্তাদ। তুইও শালা তোর দাদা নিতাই ধরের মতোই কিপটা। নিজের টাকাটা খুব চিনস। ল কথায় বলে না, কিছু লোকের ধাতে এটা সয় না ওটা সয় না। মিলন বক্সির বেলায় এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। অদ্ভুত একটা কপাল করে এসেছে বটে, কোনো কাজে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে না লোকটা। লেপ তোষকের কাজ, পানের দোকান, চটপটির গাড়ি, সবজির ভ্যান, বাসের হেল্পার, এছাড়া বাসে বাসে সিটি গোল্ডের চেইন বিক্রি, ঠান্ডা পানি বিক্রি, মাথা ধরার বাম বিক্রি, সব কাজ মোটামুটি করা হয়ে গেছে। কোনো কাজেই ঠিক মতন মন লাগে না। আর ওই যে মাথা গরম, চট করে রেগে গিয়ে হুটহাট কাজ ছেড়ে দেয়া তো আছেই। সবাই বলতো মিলন বিয়ে শাদী করলে ঘর সংসারী হবে, তখন কাজে মন বসবে। তাতে তো বরং মিলনের লাভ নয়, লসই হলো। কেননা এত কাজ বদলানোর পরও আগে কেউ কিছু বলতো না মিলনকে, অথচ এখন কথায় কথায় হাজারটা প্রশ্নের উত্তর। কারণ সবই বউকে এক এক করে বলতে হয়। তবে বিয়ের পরও 3টা কাজ অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। 4 নম্বর কাজ, অর্থাৎ অটোরিকশা 4 নম্বরে চলছিল। মিলনের বউ কমলা বারবার করে বলেছিল এতগুলো টাকা সমিতি থেকে তুলে অটোরিকশা না কিনতে, বরং কিছুদিন ভাড়ায় রিক্সা চালিয়ে আগে দেখে নিতে। এত পরিশ্রমের কাজ মিলন করতে পারবি কিনা, মিলন কথাটা কোনো কানেই তোলেনি। এবার হারালো তো রিক্সাটা। মিলন অটোরিকশা কিনে বউকে বলেছিল ব্যাটারি চালিত রিক্সা চালাতে কোনো কষ্ট হয় না, প্যাডেলে পা দিয়ে ঠিকঠাক বসে থাকতে পারলেই হয়। ওইসব রিক্সা উড়োজাহাজের মতো চলে। কি যে আছে কপালে, কমলা খুব ঝগড়া করতে পারে। এত চিৎকার করে কথা বলে যে মেজাজ চড়ক গাছ হয়ে যায়। শুধু মাঝে মাঝে গলায় বাংলা পানি ঢাললে তবেই ঝগড়া করে আরাম পায় মিলন। 2 লাইনে 2000 কথার গাড়ি চলতেই থাকে মাঝরাত পর্যন্ত। তারপর ক্লান্তির ঘুম। নিমাই বসে রইল দোকানে, আর টাল মাটাল পা ফেলে বাড়ি ফিরল মিলন। ভেতরে ভেতরে অটোরিকশা হারানোর জ্বলুনি আর কমলার অগ্নিচক্ষুর আগাম আভাস কল্পনায় তালগোল পাকিয়ে নেশায় চলছে লোকটা। দেখে মনে হচ্ছে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে। কমলা, ও কমলা, বউ ঘুমাইয়া গেল নাকি? কি প্রীতি ডাক! রাত বাজে 1টা, এখন এসে মদ গিল্লা। যাও নিমায়ের লগে ঘুমাও গিয়া, দরজা খুলন যাইব না। দরজা খুলো বউ, মেজাজ কইলাম 49 হইয়া রইছে। ও উল্টা সিধা কিছু ঘইটা যাইতে পারে। তোমার 49 মেজাজ রে আমি ডরাই না। আর কি করবা উল্টা সিধা তুমি? এই রকম বেআন্দাজা বেটার ঘর না করলে কি হয়? কথা কইলাম বেশি কইতাছ। দরজা ভাঙলে কোন শালায় আমার কিছু করতে পারবো? তোমার শরম করে না? কয় টাকা কামাও? কয় টাকা কামাও রিক্সা চালাইয়া? নিমায়ের তালে তাল দিলে আমাকে চলবো? টাকা যে চিনো না, দিন চলবো কেমনে? আজকে মনের দুঃখে খাইছি কমলা বানু। কমলা বানু, আমার বুকের ভেতরটা দুঃখে পুইরা যাইতাছে। হায় রে রিক্সার ড্রাইভার, এমন ভাব দেখাও যেন বিমান চালাও। তোমার আবার দুঃখ কি? আর দুঃখ হইলে টাকা খরচ করবা? টাকা কি তেজপাতা যে ঝাঁকি দিলে ঝুরঝুর করে পড়বো?
ইজ্জত দিয়া কথা কইতাছি। হ্যাঁ ড্রাইভার, আমিও ড্রাইভার। বিমান চালায় উপরে দিয়া, আমি চালাই বাইর উডে। বিমানের ড্রাইভারের তো কোনো কষ্টই হয় না। মাথাতে একটা হেলমেট পইরা আর একটা হ্যান্ডেল ধইরা বয়া থাকে। আমাগো মতো ঢাসরের জ্যাম ঠেলে আসমানে, তাইলে কার কষ্ট বেশি আর কার ইজ্জত বেশি? বেহুদা পেশাল ছাড়ো। কাল কিস্তি টাকা দাউন লাগবো। টাকা আছে না সবই উড়াইছো? দেখুম নে কাল এত কথা বাইর হয় কেমনে। যদি কিস্তি দিতে না পারো, রিস্কা কই থইছ? নিমায়ের দাদার গ্যারেজে? রিস্কা নাই, রিস্কা অজগরে খাইছে। কি কেডা খাইছে? অজগর সাপে খাইছে আমার রিস্কা। কি কইতেছো? নিশা মনে হয় আজ বেশি হয়েছে না? কথার কোনো ঠ্যাং মাথা নাই। নিশা নিশার জাগাত আর রিস্কা অজগরের পেটে। বউরে, রিস্কা গেছে গা, চুরি হয়েছে। আমার খুব দুঃখ লাগতাছে। নিজের চাইতে তোমার লাইগা দুঃখ বেশি হইতাছে। মস্করা করা ছাড়ো। রিস্কা কই রাখছো কও? চলো আমার এক্ষুনি রিস্কা দেখাইবা। মামার বাড়ির আবদার, রিস্কা চুরি হয়েছে না? আমারে যা বুঝাইবা তাই। কই রাখছো রিস্কা? এই বেটা, রিস্কা বেচাই দাও নয়তো আবার। তোমার মতো নিশার খুঁড়ে কোনো বিশ্বাস নাই আমার। রাত দুপুরে কমলার মিলনের চিৎকার চেঁচামেচি নতুন ঘটনা নয়। তবে মিলন যতই রেগে যাক না কেন, কখনো কমলার গায়ে হাত তোলে না। অবশেষে মিলনের মন খারাপ দেখে কমলা শান্ত হলো ঠিকই, কিন্তু ঘরের জমানো টাকা খরচ করতে মোটেই রাজি নয় সে। তাই যে করেই হোক অটোরিকশা না পাওয়া পর্যন্ত অন্য কোনো কাজ মিলনকে করতেই হবে। এদিকে মিলন ভাবছে এবার যা করবে ভেবেচিন্তে করবে, যেন আর কোনো অঘটন না ঘটে। অনেক বেশি ভাবনা মানুষকে কতটা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কে জানে। তবে আমার কেন জানি মনে হয় ভাবনা চিন্তার ডুব কেবল কবি সাহিত্যিকদেরই লাভবান করে। সে যাক, মিলনের মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে এবং সে নিশ্চিত যে এই ব্যবসাটাই তার জন্য সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক হবে। নিমাইয়ের দাদা নিতাই ধরের বড় রাস্তার মোড়ে বেশ কয়েকটা ছোটখাটো দোকান আছে, সবই ভাড়া দেয়া। নিমাই মিলনের অনেক দিনে চেনা জানা, ও ব্যবস্থা করে দিল। ঠিক একটা দোকান নিতাই ধর ভাড়া দেবে। তবে সমস্যা হচ্ছে কমলাকে নিয়ে। পৃথিবীর কোনো মেয়ে স্বামীর সিদ্ধান্তকে সঠিক ভেবে নিতে পারে না। কোনো না কোনো আগাম অস্বস্তির গন্ধ মেয়েদের নাকে লাগবেই। মেয়েদের সন্দেহ করার বাতিক জন্মগত। তারপরও মিলনকে তার ব্যবসার সিদ্ধান্ত তো কমলাকে জানাতেই হবে। সবকিছু ঠিকঠাক করে তারপর জানাবে কমলাকে। তাতে কমলার আপত্তি করার কোনো সুযোগ থাকবে না আশা করি। এত মিষ্টি করে কমলাকে বলার পরও যেই কি সেই, যেন গরম তেলে পানি ঢালার মতো ছ্যাঁত করে ঝাঁঝালো ধোয়ার আগুনের বিস্ফোরণ কমলার চোখে মুখে। কি কইলা তুমি? কি এর ব্যবসা করবা? এইসব আজারা বুদ্ধি তোমার মাথায় ঢুকাইছে কেডায়? তোমার সাগরেদ নিমাই না? আচ্ছা, তুমি কথায় কথায় লঞ্চের বাঁশির মতো সবকিছুতে নিমায়ের দিকে ফু দাও কেন? আমি কি ওর বুদ্ধিতে চলি? আমার আক্কেল জ্ঞান নাই? এটা আমার নিজের বুদ্ধি। নিমাই শুইনা কইল এই ব্যবসায় লস নাই, আর নিমাই তো নিতাই দাদার দোকান নেওয়ার সব ব্যবস্থা কইরা দিছে, তাও আবার প্রায় অর্ধেক টাকায়। অর্ধেক টাকায় তোমার ওই কিপটা নিতাই ধর দোকান ভাড়া দিব, এইটা আমারে বিশ্বাস করতে কও? আর যদি দেয়ও, দিন রাত তোমার দোকানে নিমাই বৈশা বৈশা আড্ডা দিব, লগে চা পান বিড়ি চলতেই থাকবো তোমার উপর দিয়া। এইসব কইরাই তোমার অর্ধেক টাকার বেশি হেই উসুল করব। তুমি সাদা জিনিসের মধ্যে কালা জিনিস খুঁজা বাইর করবাই, এইটাই তোমার দোষ আমি জানি। তবে যাই কও, এই ব্যবসা আমি করবই। সাদা আর কালাই পাইছে না? কজে এই সংসারে আমার খালি দোষ, আমার কথার কোনো দাম নাই। আমি গাদার খাটুনি খাটুম আর তুমি আমার কথার দাম না দিয়া লাশের ব্যবসা জুড়ে বসবা, তাই না? কি লাশের ব্যবসা করতেছো? আমি কি লাশ বাজারে বেচুম নাকি? আমি লাশের বাক্স আইনা বেচুম, কাঠের কফিনের ব্যবসা। জীবনে এমন আমতারি ব্যবসার কথা চিন্তাও করি নাই, আর আমার কপালে জুড়ছে এই ব্যবসার মানুষ। দুনিয়ায় কত রকম ব্যবসা আছে,
এইসব তুই মরা মানুষের বাক্সর ব্যবসায় তোমারে করতে হইব? মরণ রে ডরাইলে কি আর দুনিয়ায় সারা জীবন থাকতে পারবা? এই ব্যবসা মন্দ কি? প্রত্যেক দিনই মানুষ মরে, আর মরা মানুষ আনা নেওয়ার জন্য তো বাক্স লাগবই। কোনো লস নাই এই ব্যবসায়। চিন্তা করছি, সবই বুঝছি। সব যখন ঠিকঠাক করেই ফেলাইছো, তখন তুই আর চাইলে বাগার দিতে আমারে কও কেন? মরা মানুষের লাশ লয়া কারবার করবা করো, এই কামটাই তো বাকি আছিল। তুমি খামাখাই চিল্লাইতাছো। আমার মন কইতাছে এই ব্যবসা আমার জন্য খুবই জুৎসই হইব। হ, এমন জুৎসই ব্যবসা যে আমি ডরায়া মরুম, আর আমার লাশ নিয়ে তুমি বউনি করবা। উল্টা পাল্টা কথা কইও না তো। তুমি খুশি মনে মত দাও, তাইলে আমার ব্যবসায় লাভ বেশি হইব। আমার খুশি মনের মতো দরকার নাই, তুমি বরং দোয়া করো দেশের মানুষ সমানে মইরা যাক, তাইলেই তোমার ব্যবসায় লাভ। তুমি তো দেখতাছি মূর্খের মতো কথা কইতাছো। মানুষের বাঁচা মরা কি আমার কফিন ব্যবসার উপরে নির্ভর করতাছে? দুনিয়ায় আসছি যখন মরতে হইবই, এইটাই সত্য। মরণ যখন আইব তখন মরুম। তোমার মতো সারাদিন মরণের বাক্স সামনে সাজাইয়া বইসা থাকতে আমি রাজি না। মরা মানুষের চেয়ে আমার বেশি ডর করে মরা মানুষের খাট আর সাদা কাফন দেখলে। এইবার বুঝছি তোমার এত আপত্তির কারণ আসলে ডর। কয়দিন আমার আখেরি বিদায় স্টোরে বসলে দেখবা ভয় ডর সব পালাইছে। দোকানের নামও ঠিক করে ফেলাইছো? হ, আখেরি বিদায় স্টোর। নামটা কেমন হইছে? অহনি মরা মানুষ গন্ধ পাইতেছি। বরাবরের মতোই কমলার নানান উৎপাত, আপত্তি, সন্দেহ আর আগাম ভয়ের অস্বস্তি সঙ্গে নিয়ে মিলন বক্সী তার নতুন ব্যবসা শুরু করলো। ছোট্ট একটা দোকান ভাড়া নিয়েছে। দোকানের নাম আখেরি বিদায় স্টোর। তাতে কাফনের কাপড়, সাবান, আগরবাতি, সুরমা, গোলাপ জল, আতর, খিলান, তুলা, ব্লেড, কর্পূর, চা পাতা, টিস্যু, পলিথিন, লোবান, এইসবের সঙ্গে সঙ্গে কাঠের তৈরি বাক্সও বিক্রি করে সে। বাক্স বলতে লাশবিহীন বাক্স, অর্থাৎ কফিন। তবে মিলনের আখেরি বিদায়ের স্টোরে অত দামি আর আধুনিক কফিন তৈরি করা হয় না। সাধারণত চাম্বল আর বৃষ্টিকাঠ দিয়ে তৈরি হয় 6.5 ফিট লম্বা আর 12 ইঞ্চি চওড়া কাঠের কফিন। তবে কখনো কখনো অনেকে অর্ডার দিয়ে 7 ফিট লম্বা কফিনও বানিয়ে নেয় কারখানা থেকে। প্রথম একটু অসুবিধা হতো মিলনের। কেউ মারা গেলে যখন মৃত মানুষের জন্য কাফনের কাপড়, মুর্দা গোসল করানোর সেট, পলিথিন আর কফিন কিনতে লোকজন আসতো, তখন ভেতরে ভেতরে মৃত্যু ভয় কাজ করত। মিলনের দোকানটা ছোট, তাই 2-3 হাত কফিন দোকানের সামনে দাঁড় করিয়ে রাখে, আর চাপ বেশি থাকলে চট করে নিমাইকি দিয়ে ভ্যানে করে বাক্স কারখানা থেকে নিয়ে আসে। কারখানাটাও কাছেই। বেশ ভালোই চলছে মিলন বক্সীর আখেরি বিদায় স্টোর। লাশ আর মৃত মানুষের নানান গল্প শুনতে শুনতে এখন আর ভয় হয় না, বরং কেউ মারা গেলে মিলনের সন্দেহ হয়। যদিও আনন্দটা ভেতরে ভেতরে। সত্যি কি অদ্ভুত মানুষের জন্ম মৃত্যুর চিরন্তন প্রাচীন খেলা। এত প্রাচীন, তবুও যেন প্রতিনিয়ত প্রত্যেকটা মৃত্যু তার আপনজনদের কাছে চিরনতুন। আমরা জানি জন্মের সঙ্গে মৃত্যুর অবধারিত সংযোগ, তবুও নিঃশ্বাসের ওঠাপড়া শেষ হতেই শরীরের নিশ্চুপ শান্ত অবস্থাটা মেনে নেয়া কতটা কঠিন। প্রথম মিলন ঘটা করে লাশের গল্প কমলাকে বাড়ি ফিরে বলতো। কমলা ভয় পায় জেনেও ইদানিং আর তেমন বলে না। এখন আখেরি বিদায় স্টোরের কাঠের বাক্স চেপে যেসব মানুষের নাম লাশ হয়ে যায়, সেসব তার কাছে পুরনো গল্প। মানুষ সত্যিই এক বিচিত্র প্রাণী। কত যে দ্রুত সে অভ্যাসের ফাঁদে অভ্যস্ত হয়ে পড়ে তা সে নিজেও বোধ করি জানে না। যদিও 24 ঘন্টা সার্ভিসে ব্যবসায়, তবু ঝড় বৃষ্টির রাতে মিলন আখেরি বিদায় স্টোর রাত 11টার মধ্যে মাঝে মাঝে বন্ধ করে ফেলে। দোকানের সামনে বড় করে ফোন নাম্বার লেখা, তাই কাস্টমারের সমস্যা হয় না। আজ অবশ্য তা করল না। আকাশের মুখ ভার, তবুও দোকানে ঝাঁপ ফেলা হয়নি। নিমাই গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে। দুই বন্ধুদের খুব ভালো গল্প জমেছে। গল্পের সঙ্গে গরম সিঙ্গারা আর মালাই চা সময়ের তোয়াক্কা করছে না। ঘড়ির কাঁটা যে 11টা পেরিয়ে 12টার সীমানা ছেড়ে ছুট দিয়েছে খেয়ালই নেই। মেঘেরা মনে হয় বেশি দূর ভেসে যেতে পারেনি। টিপটিপ বৃষ্টি হচ্ছে, কেমন একটা ঠান্ডা বাতাস বইছে। আখেরি বিদায় স্টোর চালু হওয়ার পর নিমাই আর মিলন দুজনের নেশা করার অভ্যাসে ভাটা পড়েছে। মাঝে মাঝে তবুও পুরনো অভ্যাস মাথা চাড়া দেয়।
কিন্তু ব্যবসার ব্যস্ততায় অভ্যাসের আবদার চাপা পড়ে। মিলনের সঙ্গে নিমাইয়ের সম্পর্কটা আরও গাঢ় হয়েছে দোকানটা নেওয়ার পর। চা সিঙ্গারা সব শেষ করে ভাবছে দোকান বন্ধ করবে। ঠিক এই সময় একটা বড় কালো গাড়ি টিপ টিপ বৃষ্টিতে ভেজা রাস্তার কালো পিচের চিপচিপে জল চাকার দুপাশে ফোয়ারার মতো সরিয়ে এসে হার্ড ব্রেক করল। আজকের গল্পের প্রথম পর্বে আমরা যেটা দেখলাম, গল্পের মিলন নামে যে চরিত্রটি রয়েছে সে কোনো ব্যবসা কোনো কাজেই সফল হয় না। যাতেই হাত দেয় তাতেই তার কপাল পড়ে। সে নিয়ে তার বউ খুব বিরক্ত। সে যে শেষ ব্যবসাটি করছিল সেটি একটি অটোরিকশার মালিক হয়েছিল, সেটা দিয়েই তার সে দিনপাত করছিল, সেটাকে ভাড়া দিয়ে, সেটাও চুরি হয়ে যায়। তো যাই হোক, অবশেষে তার খুব কাছের বন্ধু নিমাই, যার সঙ্গে সে খুব নিরিবিলিতে ভালো সময় কাটায়, সেরকমই একজন বন্ধু নিমাই, সে তাকে অর্ধেক দামে তার দোকান ভাড়া দিতে চাইল এবং সেই দোকানে যে সমস্ত জিনিস বিক্রয় করা হবে সেটা বড় অপছন্দের ব্যাপার লাগলো তার স্ত্রী কমলার কাছে। কারণ সেই দোকানটি হবে শেষ বিদায় স্টোর অথবা আখির স্টোর, যেটা নাম দেওয়া হয়েছিল আমরা শেষে শুনলাম। মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায়, সেই শেষ যাবার আগে, সেই শেষ বিদায়কালে তাকে যেভাবে সাজিয়ে দেওয়া হয় যা যা দিয়ে, কফিন, লোবান, আতর, কাফনের কাপড়, কর্পূর, আগরবাতি ইত্যাদি আরও নানা কিছু, সে সমস্ত কিছু সরঞ্জাম থাকে সে শেষ বিদায় স্টোরে, যার নাম দিয়েছে আখেরি বিদায় স্টোর। মিলন এবং তার স্ত্রীর যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও তো সেই দোকান রাত 11টার মধ্যে বন্ধ করে দেয়। কিন্তু দোকানের গায়ে নাম্বার লেখা আছে, যেখানে খুব ইমার্জেন্সি কোনো, কারণ মৃত্যু তো আর বলে কয়ে আসে না, ওরকম কিছু হলে তাদের যোগাযোগ করলে তারা দোকান খুলে জিনিসপত্র বিক্রি করে। আসুন তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, সেখান থেকে জানবো এরপরে কি আছে। চলছে কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM-এ। আপনার সাথে আছি শারমিন। আচ্ছা, আমার একটা কফিন লাগবে, আপনারা কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন? বডি গাড়িতেই আছে, যদি একটু আসতেন। ভাই সাহেব, লাশ নিয়ে যাইবেন কই? যাব মানিকগঞ্জ। কেন বলুন তো? না না, কোনো কারণ নাই, এমনিতেই জিগাইলাম। এই যে এই নেন বাক্স, লাশ তো বাক্সে তুলবেন। চলেন, কাফনের কাপড়, মুর্দা গোসলের সেট এইসব লাগবো? না না, ওসব লাগবে না। আচ্ছা, এসব বক্সগুলো তো একই রকমের দেখছি, এর চেয়ে একটু চওড়া মাপের হবে কি? এই কফিনেই লাশের জায়গা হইব। 12 ইঞ্চি চওড়া এটা, আর লম্বায় 6.5 ফুট। মানুষটা কি বেশি লম্বা? বেশি লম্বা হইলে কারখানায় অর্ডার দিয়া কফিন বানাইতে হয়। আপনার তো জরুরি দরকার, আর এই দিকে কোনো কফিনের দোকানও পাইবেন না এখন। লাশটা তেমন লম্বা নয়, তবে বেশ ফুলে গেছে। এই কফিনে ধরবে কি বুঝতে পারছি না। কেন যে তাড়াহুড়া করে বেরোতে গেলাম, ধ্যাত। কোন কি মরছে কোন সময়? আর আপনি আসছেন কই থেকে? লন তো দেহি লাশের অবস্থা। শরীর কি বেশি ছাইড়া দিছে? আরে সমস্যা নাই ওস্তাদ, আমরা দুইজনেই বাক্সে লাশ ঢুকাইতে পারুম। লাশ যতই ফুলুক বাক্সে ধরবো। স্যার, আপনি বেশি করে কর্পূর আর চা পাতা কিনা নেন। রাইতে তো রাস্তা ফাঁকা, তবুও তো মেলা দূর যাইবেন। আর সাভারের গার্মেন্টসের মাল তোরা জ্যামে যদি পড়েন, গাবতলী আমিন বাজারেও দেরি হইতে পারে। ঠিক বলেছেন, আমার গাড়ির এসিটাও হঠাৎ করে প্রবলেম দেখা দিচ্ছে। এদিকে সামনে কোনো মেকানিকের দোকান আছে? গাড়িটা দেখানো যাবে কি? এসিটায় কি প্রবলেম হলো কে জানে। এত দূরের জার্নি, এসি ছাড়া ড্রাইভ করাটা আমার জন্য একটু সমস্যার। আর তার মধ্যে বৃষ্টির জোর বাড়লে তো জানালাও খোলা যাবে না। চিন্তা নাই, সামনে আধা কিলো গেলেই আমার দাদার গ্যারেজ। সারা রাইতি প্রায় খোলা থাকে, দাদা গ্যারেজেই ঘুমায়। আমার নাম বললেই হইব, কইবেন নিমাই পাঠাইছে। তো কত হলো আপনাদের? 2500 টাকা। কফিন 1200, আর কর্পূরের দামটা একটু বেশি। 50 গ্রাম কর্পূর 150 টাকা। 3 প্যাকেট দিলাম, সঙ্গে চা পাতাও 3 প্যাকেট। প্রতি প্যাকেট 5 কেজি, তাইলে 15 কেজি চা পাতা হইল। ওকে ওকে, এই ধরুন 3000 টাকা। না না, চেঞ্জ লাগবে না,
পুরোটাই রাখুন। এবার আসুন আমার সাথে একটু লাশটা একটু ধরুন। চলো ওস্তাদ। গন্ধ তো বেশ সরাইছে। মুর্দার গোসল কাফন সবই হইয়া গেছে তাইলে? উফ বাপরে, এত ভারী কেন রে নিমাই? ভারী হইব না, লাশের শরীর দেখছো, আর ফুলতাছেও তাড়াতাড়ি। তাড়াতাড়ি বাক্সের মুখ বন্ধ করতে হইব। কপ্পুর দিয়াল ভাই সাহেব, মুখটা খুলতে হইব, কাফন দাও। শৈলে আর প্যাডের কাছে কপ্পুর বেশি দিতে হইব। না না, মুখ খোলার দরকার নেই, কাপড়ের উপর দিয়ে দেন। কেন ফুলা লাশের মুখ দেখা ডরাইবেন? কিন্তু কাপড়ের উপরে কপ্পুর দিলে বেশি লাভ হইব না। থাক, এখন আমি লাশের কাফন খুলতে যাচ্ছি না, প্লিজ। আপনার ব্যাপার স্যার, আমরা কি কমু। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে লাশের কফিনটা কি কিছুক্ষণের জন্য আপনাদের দোকানের সামনে রাখা যাবে? আমি জাস্ট এই গাড়িটা দেখিয়ে আসছি, মানে লাশটা নিয়েই যেতাম, কিন্তু এই গন্ধটার জন্য আর কি কেমন যেন লাগছে। মানে আমার জন্য প্রবলেম নেই, কিন্তু অন্যদের কথা ভেবে আর কি। স্যার, 2500 জায়গায় 3000 টাকা দিয়া লাশ রাখতে চাইতেছেন, ব্যাপারটা কি? আমরা লাশের বাক্স বেশি, লাশ দোকানে রাখি না, এই নিয়ম নাই আমাগো ব্যবসায়। আহা, আপনি অযথাই রেগে যাচ্ছেন। আমাকে বিশ্বাস না করলে লাশটা রাখতে হবে না, আমি লাশটা নিয়েই যাচ্ছি। ওস্তাদ এদিকে আসো। আরে মাথা গরম করতেছো কে? গাড়ি তো দাদার গ্যারেজেই যাইবো। আরে এই লোক ধান্দাবাজ না, চেহারা দেখে বুঝো না? মালদার পার্টি। খুশি হইলে আরো 500-1000 বাগান যাইবো। তুই বাগা, আমি বাড়ি যাইতাছি। তুই একলা একলা লাশ লইয়া বইসা থাক, আর বেকায়দায় ফালাইয়া আরো 1000 টাকা কামাইয়া লগা। ভয়টার নাই তোর? ডর হইছে আমার নাই, হেটা তো জানোই। তুমি তাহলে দোকানে থাকবা না? কইলাম তো না। ঠিক আছে, তুমি স্যারে রে দাদার গ্যারেজে দিয়ে আসো। লাশের কথা কিছু কইও না, বুঝলা? এরপর বাড়িতে যাওগা, আমি আছি দোকানে। উনি লাশ নামাইয়া রওনা দিলে ঝাপ নামাইয়া চাবি বাড়ি লয়ে যামু। আর হুনো, বকশিসের ভাগ কিন্তু তুমি পাইবা না, বুঝলা? আমার দরকার নাই, দেখিস তালা ঠিকঠাক লাগাইস। তুমি যাও, আমি দাদারে ফোন দিয়া কইতেছি। আসো এদিকে। স্যার, ওস্তাদের কথা কিছু মনে করেন না, আমরা তো বিশ্বাস পুঁজি করেই ব্যবসা চালাইতেছি। আপনি যান গ্যারেজে, লাশটা ততক্ষণ এখানেই থাকুক। এত রাইতে বৃষ্টি বাদলায় আপনার লাশ পাহারা দিমু, খুশি হইয়া কিছু বকশিস দিয়ে দিয়েন। অফকোর্স, আপনি যে আমাকে বিশ্বাস করেছেন এতে আমি বেশ খুশি হয়েছি। আজকাল মানুষ মানুষকে বিশ্বাস করেই বা কোথায়। এটা রাখুন। চলেন স্যার, আমার আবার বাড়িতে যাইতে হইব। বৃষ্টির ভাব গতিক ভালা না, জোরে নামলে আবার ভিজতে হইব। তোমার ফোন ধরো। ধুতুরি, রাত বিরাইতে ফোনের অত্যাচারে ঘুমাইতে পারি না। ব্যবসা এখন লইছে। এই, আরে উঠো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরানি মাই, এত রাইতে ফোন দিলি কি হইছে? দোকান বন্ধ করছিলি কোন সময়? সব ঠিক আছে তো? উস্তাদ, বিরাট ঝামেলা পাকাইছি। তুমি শীঘ্রই দোকানে আসো। ওই স্যারে এখনো লাশিতে আহে নাই। 2 ঘন্টা ধইরা পচা লাশ লইয়া দোকানে একলা বয়ে রইছি। কি করমু? তাড়াতাড়ি আহো, আমার কেমন জানি ডর ডর লাগতেছে একলা একলা। কি কস? আইতাছি, খাড়া। বউ, দুয়ারটা লাগাও, লাইটটা দেও তো। কই যাও এই ঝড় তুফানের রাতে? দেখতেছো ঝমঝমে বৃষ্টি পড়তেছে, ঠাডা পড়তেছে। ঠাডার মধ্যে বাইরে যাইও না। নিমাইরে দোকানে থুই আইছিলাম, একটা ঝামেলা হইছে, যাইতেই হইব। ছাতিটা লয়ে যাও। এই, খাড়াও, ছাতিটা লয়ে যাও। তাড়াতাড়ি দাও। ও, ছাতি তো পারো নিয়ে নিছে। শালা কি কমু, এমনি সময় নাই।
আমি রাইতে আসুম না, তুমি ঘুমায় যাও। ওস্তাদ আইছো? জান্ডার মধ্যে পানি আইছে। শালা ওই ভদ্রলোক তো লাপাত্তা, দাদার কাছে গাড়ি থয়ে চপট হয়ে গেছে। এখন কি হইব? আমারে জিজ্ঞাস কে? বকশিসের লোভে পইরা তো বুঝাইলি, বিশ্বাসী পুঁজি, চেহারা দেখাই বুঝলি বেটা ধান্দাবাজ না, তাইলে লাশ অহনো ফালায় রাখছে কেন? আমি তো আগেই কইছিলাম ঘাপলা আছে। কি করবো কও না, মাথা কোনো বুদ্ধি আইতেছে না। এত বুদ্ধি তোর, এখন আমারে জিজ্ঞাস। ল থানায় যাই, 2.5-3 ঘন্টা তো হইয়া গেছে। লাশের ভাব গতিগত সুবিধার না, বুড় বুড় করে গন্ধ আইতাছে। এত কপ্পুর দেওয়ানের পরও অবশ্য শরীরে তো দেওয়া হয় নাই। না না, পুলিশে যাওন যাইবো না, ঝামেলা আরো বাড়বো। শালারা টাকা পয়সা খাওয়ানোর লেগে আমগরে উল্টা ফাঁসাইবো, এরপর দোকানটা বন্ধ করে দিব। একবার যদি দোকানের নামে দুর্নাম রটে, ব্যবসা লাটে উঠবো। বুঝলা, পুলিশের সিল বড় খারাপ জিনিস। তোর কি বন্ধ হইব? তো আমার ব্যবসা, তোর তো লাভও নাই লসও নাই। কি কও? আমি তোমার ব্যবসায় খাটি না? এক কাজ করি, লাস্টারে কোনো গরস্থানে লয়ে যায়, কবর দিয়ে থুয়ে দিই। হ, আমাকে পরিচিত মালন আছে না, ওই যে ইব্রাহিমপুরের শামসুমিয়া। এত রাইতে 2 জন নিয়ে গেলে সন্দেহ করব না? তার চাইতে সকালবেলা নিয়ে যাই। না না, কি কও? দোকানে লাশ এখন যাইব না, অন্য ব্যবস্থা করতে হইব। দাদার কানে গেলে আর রক্ষা নাই। তোর দাদার ডরে তো আমার ভুলভাল সিদ্ধান্ত নিলে চলবো না। আহা, তুমি বুঝতেছো না, সকালে দোকানে কাস্টমার আইলেই তো গন্ধ পাইবো। উল্টা পাল্টা যদি ভাইবালায়, 1 কান 2 কান করে 5 কান হইব খবরটা। তখন আর কি? খুনের দায়ে তুই জেল খাটবি, 14 শিকের ভাত খাইবি। আমার চিন্তা কি? আমি তো সত্যিটাই কমু। দোকান তোমার আর জেল খাটবো আমি? তুমি কি বুঝতেছো? বিপদ আমগো 2 জনেরই সমান সমান, বুঝলা? শালা, তোর লোভের দাম আমি দিমু কেন? আমারে বিপদে ফেলাইলি। আমি তোর দাদারে তো কমুই, পুলিশেরও কমু। আরে মাথা ঠান্ডা করে ভাবতে দাও। এক কাজ করি, লাশের বাক্স তোমার বাড়িতে নিয়ে যাই, তারপর কোনো কবরস্থানে গর্ত কইরা লাশ মাটি চাপা দিমু, ব্যাস। পাগল হইছস? কমলারে কি কমু? জানোস না ওই মহিলা ডেঞ্জারাস, আমার ঘর থেকে বাইর কইরা দিব। কিছুই হইব না, আমি দেখুন নে। তাড়াতাড়ি লত, মেইন রোডের লগে দোকান আমগো। বুঝতেছো বিপদ কতখানি হইব লাশের বাক্স লইয়া? তোর কথা কিছুই বুঝতাছি না, আমার মাথায় কিছু খেলতাছে না। তুমি আমার কথাটা শুনো, লাশের বাক্স বাড়িতেই লইতে হইব। ঠিক কোন ঘটনাটা অঘটন হয়ে মুহূর্তে পাল্টে যেতে পারে তা আমরা আগে থেকে বুঝি না। যদি বুঝতাম, তবে পৃথিবীর সমস্ত ঘটনাগুলোর অদ্যপান্ত নানা যুক্তিতর্কের আর সতর্কতার কঠিন কোষ্ঠী পাথরে যাচাই করে তবেই পথ চলতাম। কিন্তু ওই যে জীবনের বাঁক বলে একটা কথা আছে, কোন বাঁকে মানুষের জন্য ঠিক কি অপেক্ষা করে আছে সেটা আমরা জানি না বলেই তো জীবন একঘেয়ে নয়। সবসময় অবশ্য ঘটনা যে অঘটনই হয় তা নয়। মিলনের বেলায় অঘটন আর অস্বাভাবিকতা যে একটু বেশি ঘটে, এটা মেনে নিতেই হবে। দিব্যিতে চলছিল আখেরি বিদায় স্টোরের ব্যবসা, তার মধ্যে হঠাৎ রাত দুপুরে ওই রকম ঘটনা কি ঘটতেই হতো? আর যদি ঘটেও, তবে সেটা মিলনের সঙ্গেই ঘটতে হবে। কে জানে শেষ পর্যন্ত এই লাশের বাক্স কোথায় নিয়ে যাবে মিলনকে। এবার কিন্তু যত গণ্ডগোলের মূল ওই নিমাই ধর। ঝড় বৃষ্টির রাতে একটা 1000 টাকার লোভের শাস্তি এটা। যত যাই হোক, নিমাইকে তো বিপদের মধ্যে একা ঠেলে দেওয়া যাচ্ছে না, কারণ নিমাই সব ধরনের বিপদ আপদে মিলনের পাশে থাকে। নিজের মনকে কত কিছু বোঝাচ্ছে মিলন, তাতে স্বস্তি হচ্ছে না, বারবার খটকা লাগছে। কে ওই ভদ্রলোক? অত বড় দামি গাড়িটাই বা কেন গ্যারেজে ফেলে রেখে গেল? আর লাশটাই বা কার? কি এমন ঘটনা আছে যে লাশটা এভাবে ফেলে লোকটা উধাও হয়ে গেল? লোকটা কি তবে খুনি? শেষ পর্যন্ত অন্যের খুনে নিমাই আর মিলন ফেঁসে যাবে? না, মাথায় কিচ্ছু আসছে না। থানা পুলিশ করতেও ভয় পাচ্ছে, কারণ মিলনের নামে থানায় 2টা কেস রয়েছে। পুলিশের ভাবগতির সঙ্গে তাল মেলানো সাধারণ লোকের জন্য যথেষ্ট হয়রানির। দেখা যাবে আগের কেসের সঙ্গে এই লাশ জুড়ে দিয়ে কেঁচোকে সাপ বানিয়ে ছাড়বে। কাজেই থানা হাজতের ওই পথ মারানো আর বেঁচে থাকা
14 ঘরে যাওয়া এক কথা, এরকম একটা উদ্ভট বিপদ যে ঘাপটি মেরে বসেছিল কল্পনাতেও আসেনি। বারবার সাবধান করেছিল নিমাইকে, এটা ঠিক, তবে সত্যিই কিন্তু বিপদের গন্ধ পায়নি মিলন। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো লাশের বাক্স দোকান থেকে সরাতে হবে। কিন্তু নিমাইয়ের বাড়ি লাশ রাখা অসম্ভব, সে তো লাশের বাক্স নিয়ে মিলনের বাড়ির দিকে রওনা হলো। রাত শেষ হতে বেশি সময় নেই, কোন গোরস্থানে মাটি দিয়ে দিবে কেউ তো আর জানবে না। আর যদি জানেও, নিমাইয়ের মিলন সবটা চোখ নাক মুখ বন্ধ করে অস্বীকার করবে। থানা পুলিশের চিন্তার সাথে আর কমলার হাজারটা প্রশ্নের জেরা তো আছে। কি যে আছে কপালে আজ কে জানে। একে তো আকাশের অবস্থা ভালো না, তারপর এতক্ষণ যাও বৃষ্টিটা একটু থেমেছিল, এখন আর তা নয়, বরং আবার তর্জন গর্জনের সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে বৃষ্টি। এত বৃষ্টিতে মিলনের বাড়ির সামনে হাঁটু সমান পানি জমে। বেকায়দায় না পড়লে মানুষ কখনোই এই বৃষ্টিতে বাইরে বেরোয় না। এই বৃষ্টি ছাতাকেও পাত্তা দেয় না। বৃষ্টির পানি খুব ঠান্ডা, কনকনে ঠান্ডা পানিতে কাক ভেজা হয়ে নিমাই আর মিলন লাশের বাক্স নিয়ে বাড়ি ফিরল। লাশ তো এমনিতে ভীষণ ভারী, তার উপর ঝুম বৃষ্টিতে কাঠ ভিজে আরও ওজন বেড়ে গেছে। ব্যালেন্স করার জন্য সামনের বাম পাশ কাঁধে নিয়েছে মিলন, আর ডান পাশটা হাত দিয়ে কোনো মতে ধরে আছে। পেছনে ডান পাশটা নিমাই কাঁধে নিয়ে বাম হাতলটা হাত দিয়ে ধরে ব্যালেন্স করছে। 4 জনের জায়গায় 2 জন লাশ বহন করছে। একই তো ভয়, কারো নজরে পড়ার, তারপর দ্বিগুণ পরিশ্রম। 2 জনের কাঁধ আর হাত যেন ছিঁড়ে যাচ্ছে। কমলা, এই কমলা, কমলা দরজাটা খুলো। কমলা, আরে জোরে ডাক দাও, এই বৃষ্টিতে কেউ শুনবো না। তুই চুপ কর, তোর বেশি বুদ্ধির খেসারতি তো দিতাছি। বৃষ্টির পানিতে ভিজা ভিজা, মুখ বন্ধ রাখ। বেকায়দায় পড়লে হাতিরও সামসিকে ঠেংতে হয়। তুই তো শালা ভালো শিয়ানা, এই বিপদের মধ্যেও শিলক ভাঙতাছস একটা দিন মুখের মধ্যে। কমলা, কমলা। কেডাই? আরে আমি, দরজা খুলো। দাঁড়াও, ম্যাচ পাইতেছি না। এই বৃষ্টির মধ্যে গেলাই কেন আর আইলাই বা কেন? দূর সীতানার কাছে তো থাকছিলাম, তার পাইছি। কারেন্ট গেছে, ভালোই হয়েছে। সরো, ওই নিমাই ধর, বাক্স তুল। ইয়ের বাক্স? ও মা গো, এইটা তোমরা দোকানের লাশের বাক্স না? কি এর মধ্যে? বাড়িতে আনছো কেন বাক্স? কি গো বৌদি, আমি কইতেছি বৌদি, আপনি একটু সরে খারান। দরজা লাগান বৌদি, দরজা লাগান বৌদি। এর মধ্যে কি আনছো? দোকানের লোয়া লক্ষণ নাকি? এত ভারী কেন? আরে আগে দম লইতে দাও, পানি দাও 1 গ্লাস, শুকনা লুঙ্গি দাও 2 খান, আর জামা তাড়াতাড়ি দাও। বৌদিরে যা কনের আমি কমু, তুমি কথা কইও না। বাপ রে, নামাও দিছে। এত বৃষ্টি, ঢাকা শহরের রাস্তাঘাট তো সব তলায় যাবো বৌদি। নিমাইদা, এই বাক্সে কি? আপনার ওস্তাদ তো কইলো দোকানে কি ঝামেলা হইছে, ঝড় বৃষ্টি মাথাত করে বাইর হইলো, ফিরলো আপনার সঙ্গে নিয়া। কি হয়েছে আমার খুলা কোন তো? তেমন কিছু না, বাক্সে কারখানার কিছু মালপত্র ভরেই নিয়ে যাবো। মুড়ি আছে না ঘরে বৌদি? হ আছে। কারখানার মালপত্র দোকানে না থইয়া বাড়িত নিয়ে আসলেন যে? সিআইডি গো মতো গন্ধ শুকা বন্ধ করো, পক পক কইরো না, মাথা ধরছে। বৃষ্টির পানি মাথা পড়লে তো মাথা বিষ করবই। আমারে ধমকাইলা বেদনা কমবো? তোমার কথার রেলগাড়ি চালু হইলে তো আর স্টেশন পাও না, মাথা বেদনা বাড়তেই থাকবো। আহা উস্তাদ, মাথা ঠান্ডা করো তো, বৌদি থাক। তুই তোর মাথা নিয়ে ভাব। বৃষ্টিটা থামছে, আমি আন্দাঘর থেকে সর্ষের তেলটা আনি, মুড়ি মাইখা দিই। এই যে ঘরের পেছনের পাগার থেকে পচা গন্ধ আসতেছে। একটু বৃষ্টি হলে ঘরে থাকুন যায় না।
কি দুর্গন্ধ। ওস্তাদ, অবস্থা কিন্তু বেগতিক। মরমর শব্দ হইতেছে না? কি এর শব্দ? লাশ আরো ফুলতাছে নিমাই, গন্ধ পাইতাছস না? কি কইলা? কি আর লাশ? কার লাশ? এই বাক্সে লাশ আনছো তোমরা? হায় হায়, আমারে ব্যাগ কল বানাইয়া ঘরে লাশ ঢুকায় ফেলাইছো। ও দাদা কি হইছে? আপনার ওস্তাদের লাশ কই পাইলো? আমারে সত্যি কথা কন, খুন খারাপি করছে না তো? আমার কি হইব রে আল্লাহ গো। গলা কমাও, লোকজন জানাজানি করতে চাও নাকি? চুপ কইরা শোনো যা বলতাছি। আমি আর কি শুনুম? ঘরের মধ্যে মরা মানুষ লইয়া আমি থাকতে পারুম না। না পারলে বাইরে গিয়া বইসা থাকো, যাও। বৌদি, ও বৌদি, কিছু করার নাই তো আমগো। বিরাট মুশকিলে পড়ছি বৌদি। বেশি না, আর 2-3 ঘন্টা থাকো, লাশ নিয়া চইলা যামু, ঠিক আছে? কই যাবেন? কই? থানায়? থানাতে আমার নামে কেস আছে, জানো না? কব্বর দিমু। কার না কার লাশ তোমরা আন্দাজে কবর দিবা কেন? পুলিশে জানাও। আপনি আমার কথাটা শুনেন। নিমাইয়ের কাছে পুরো ঘটনা শুনে কমলা শূন্য দৃষ্টি নিয়ে লাশের কফিনের দিকে তাকিয়ে রইল। প্রচণ্ড ভয়ে তার সারা শরীর হিম হয়ে গেছে, অথচ এত ভয়ের মধ্যেও বারবার লাশের মুখটা দেখতে ইচ্ছে হচ্ছে। মেয়েদের কৌতূহল সে আদি থেকেই বেশি। নিজের মৃত্যুর কথাটাও মনে পড়ে যাচ্ছে। একদিন তাকেও তো লাশ হয়ে কোনো কাঠের কফিনে বা খাটে চেপে অজানা অচেনা অন্ধকার রাজ্যে যেতে হবে। যত ভালোবাসার মানুষই হোক, নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ খুব দ্রুত লাশকে পর করে দেয়, ঘরে রাখতে চায় না। কমলা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, ঠিক এই মুহূর্তে মৃত মানুষকে এত কাছে বাক্সবন্দী হয়ে পড়ে থাকতে দেখে সমস্ত চেনা স্বভাব যেন কেমন পাল্টে যাচ্ছে। সত্যি, মৃত্যু বা মৃত্যুচিন্তা মানুষকে উদ্ধত হওয়া থেকে 1 সেকেন্ডে ছিটকে সরিয়ে দেয়। হঠাৎ কমলা মিলনের কাছে জানতে চাইল লাশটা কোনো মহিলা না পুরুষের। আর তক্ষুনি মনে হলো এতক্ষণ ধরে যে পচা লাশটা নিয়ে এত কাহিনী, এখন পর্যন্ত মিলন বা নিমাই জানেই না লাশের মানুষটা নারী না পুরুষ। আসলে লাশের পরিচয় জানার চেয়ে অধেকা লাশটাই বেশি ভয়ঙ্কর হয়ে ওদের কাছে ধরা দিয়েছে। মানুষ যখন অতিরিক্ত টেনশন করে, তখন একটা সময় চোখের সামনে যা কিছু ঘটছে তা দেখে ঠিকই, কিন্তু মানুষের ব্রেন সেটা ঠিকঠাকভাবে নিতে পারে না। কেমন একটা এলোমেলো স্মৃতি হয়ে ব্রেনের সেলে জমা হয়। সেজন্য আমরা অনেক কিছু বেমানুম ভুলে যাই। তো তবুও মানুষের মন এক অদ্ভুত বিস্ময়। কমলার কথাটা শোনার পরপরই মিলন আর নিমাই লাশের মানুষটাকে দেখার জন্য ভেতরে ভেতরে অস্থির বোধ করছে। মনে হচ্ছে লাশের মানুষটাকে না দেখলে যেন জগৎ সংসার অচল হয়ে যাবে। আর তাই কাঠের কফিনের মুখ খোলা হলো। তবে শুধুমাত্র লাশের চেহারাটাই দেখবে ওরা, সেজন্য নয়, বরং লাশের গায়ে এবার আরও কিছুটা কর্পূর ছিটাবে বলে। লাশের মালিক তো কইল গোসল টোসল দিয়ে আনছে। দেখ অবস্থা, পেট কেমনে ফুলছে। মাংস কি বেশি পচা ধরছে নাকি রে নিমাই? ওস্তাদ, এটা আজকার তাজা মরা না কইলাম। আমার সন্দেহ হইতেছে এই লাশের বয়স কিন্তু মেলা দিন, তা না হইলে এত দুর্গন্ধ হইতো না। তোমরা এত কথা না কইয়া মুখটা দেখো তাড়াতাড়ি। কুকুর না কি দিবা দেও তো, আমার ডর করতেছে। আরে দাঁড়াও, এত ডরাইতাছো তাইলে ঘরে একলা একলা থাকবা কেমনে আমরা গেলে? একলা একলা থাকুম কেন? ডরাই মরুম নাকি আমি? আমারে তোমাকে সাথে লইয়া যাইবা। এইটা কি? এইটা তো ফাঁসের মরা ওস্তাদ। এই দেখো, জিব্বা কতটা বাইরে আছে দেখছো? লাশটা হাতে শাখা বলা, মাথা কি রক্ত জমা রয়েছে নাকি সিন্দুর? কি করুম? আমরা তো মুখটা দেখলে অজান্তেই কবর দিয়া থুইতাম। আমি এখন কি করুম গো? লাশের মরা গয়ে লইয়া আমি বসে থাকতে পারুম না গো। মরার খারাপ আত্মায় ঘরে ঘুরটাই থাকবো গো। অনিমাদা ফাঁসের মরাই আমার ঘর থেকে বাইর করেন গো। এই লাশ আমার ঘরে জায়গা দেব না আমি দেব না।
বিপদে তো মনে হয় ভালো মতোই পড়ছি। কি করবি, থানার দিকে যাবি? পাগল হইছো নাকি? এতক্ষণ তো সাধারণ মরা ভাই যাইতে চাই নাই, আর এইটা তো ফাঁসের মরা, শক্ত কেস হইব। আচ্ছা, কোনো শ্মশানে যাবি? আমি তো কোনো শ্মশানে ভালো মতো চিনি না, নিয়ম কানুনও জানি না। না না, শ্মশানেই মনে নেওয়া যাইব না। শ্মশানে ঠাকুর দাদার বন্ধু মানুষ, খবর আছে। তাহলে কি করবা? যাই করো, তাড়াতাড়ি এই লাশ ঘর থেকে বাইর করো তুমি। ওই বেটা, তোর দাদা কি এই এলাকার কমিশনার নাকি, যে সবের লগে হ্যার পেয়ার মহব্বত? বিপদের লগে লগে তোর দাদার সবখানে একটা কইরা চক্ষু। বুঝো না, আমরা এলাকার স্থানীয় বাসিন্দা, সেই সংগ্রামের আগে থাইকা, তাই সবাই চিনে জানে আর কি। আমি কিচ্ছু জানি না, এবার তুই কি করবি কর, আমি আর এর মধ্যে নাই। হুনো, আমগো মধ্যে কেউ কেউ মরা না পুরাইয়া মাটি চাপা দেয়, এই নিয়ম তো আছেই। চলো বাইরই, কোনো গোরস্থানে কোনা কাঞ্চিতে লাশটা মাটি চাপা দিয়া দেবো। কি কস? গোরস্থানে যাওয়াটা ঠিক হইব এই লাশ লইয়া? অন্য কোনোখানে বরং যাই। আমি জানি না, আমি কিছুই করতে পারুম না, সব তুই করবি, আমি দূরে দাঁড়াইয়া থাকুম। আরে গোরস্থানে যাবো না তো কই যাবো? তুমি এত চিন্তা করো না তো। সাথী তো ঘরে একটা, পারুলের সাথী রান্না করে থুয়ে গেছে। বৃষ্টি যাও কম ছিল, আবার ডালা নামছে। ও আল্লাহ গো, বৃষ্টিতে বরং আমগো উপকারী হয়েছে, কারো চোখে পড়ুম না। তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখলাম যে অবশেষে দুই বন্ধু মিলে মিলনের বাড়িতে আসলো, যেখানে তার স্ত্রী কমলা রয়েছে, এবং তারা চিন্তা করলো এই লাশটাকে নিয়ে কোথায় যাওয়া যায়। কোথাও গিয়ে তো একটা ব্যবস্থা করতে হবে। লাশটাকে তারা পুলিশের কাছে জানাতে চাইল না, এটা এই লাশের খবর, তারা নিজেই কোনো রকম একটা ব্যবস্থা করতে চাইল। এদিকে অঝোর ধারে বৃষ্টি পড়ছে এবং তারাও তৈরি সেই লাশটি নিয়ে লাশটির কোনো একটা ব্যবস্থা করবার জন্য। এরপরে কি হবে? আসুন তাহলে এরপরে কি হবে এবং সব রহস্যের শেষ কোথায় আছে সেটা জানবো আমরা এই শেষ পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে। আপনি আছেন কুয়াশা আর যে শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এমন অনেক ঘটনাই থাকে যা হয়তো ভাবনার ঊর্ধ্বে, কিন্তু সে ঘটনাকে আমরা দিব্যি সঙ্গে নিয়ে জীবনে চলছি। ঠিক এমনটাই ঘটল মিলন, কমলা আর নিমাইয়ের সঙ্গে। ওরা ভাবতেই পারেনি এই ঝড় বৃষ্টির রাতে যে লাশ বাক্সবন্দি করে ঘরে নিয়ে বসে আছে, সে লাশ কোনো সাধারণ মৃত্যুর নয়, বরং অপমৃত্যুর। তার উপর ফাঁসিতে মরা যে মহিলার লাশ সারা রাত ধরে বয়ে নিয়ে চলছে, তিনি যে অন্য ধর্মের সেটাও পরিষ্কার। আগে যাও সিদ্ধান্ত নিয়েছিল লাশটা কবর দিয়ে দেবে, এখন তো লাশের হাতে শাখা পলা দেখে চিন্তায় পড়ে গেল। কিছু করার না থাকলে মানুষ আসলে হিতায় জ্ঞান হারিয়ে ফেলে। কমলার বারবার মনে হচ্ছে এই অপমৃত্যুর ছায়া ওদের জীবনে পড়বেই, আর তাই থানায় জানানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যখন মিলন বা নিমাই কেউই কমলার কথার এক বিন্দু দাম দিচ্ছে না, কমলা ভাবছে পৃথিবীর সমস্ত স্বামীরা কেন যে স্ত্রীর কথা ঠান্ডা মাথায় ভেবে দেখে না। যদি ভাবতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না তার। তীব্র অস্বস্তির পরিস্থিতিতে মানুষ ভয়কে যতটা গা করে না, এখন কেবল মাথায় একটাই চিন্তা, স্বস্তির নিঃশ্বাস চাই। এতটা ভীতু হওয়া সত্ত্বেও কমলা দিব্যি ঝড় বৃষ্টি মাথায় করে হাঁটু সমান পানিতে মিলন আর নিমাইয়ের সঙ্গে লাশের বাক্সের পিছু পিছু হাঁটতে পারছে। অজানা ভয়কে ছাপিয়ে স্বস্তির আরামদায়ক চিন্তাটাই মস্তিষ্ক কল্পনা করাচ্ছে তাকে যে লাশটা কখন মাটি চাপা হবে আর সমস্ত সমস্যার সমাপ্তি ঘটবে। বৃষ্টির ধরন আর দমকা হাওয়া এতটাই জোরালো যে কমলার ছাতা উল্টে দিয়েছে, সেই সঙ্গে উড়িয়ে নিতে চাইছে। কোনো মতে ছাতার কোদাল হাতে ভিজে একাকার কমলা মিলন আর নিমাইয়ের পেছন পেছন পানি ভেঙে অজানা আতঙ্কের হাত ধরে হেঁটে চলছে। তার দৃষ্টি আকাশের ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে নয়, বরং সামনে কাঁধে চড়ে এগিয়ে যাওয়া ভেজা কাঠের কফিনে, যে ভারী কফিনের সঙ্গে মিশে আছে ভয়ঙ্কর অপমৃত্যুর কোনো অশরীরিক পচা মাংসপিণ্ড।
কি করবা? কবর তো ভুরভুরাইয়া পানি উঠতেছে। কিচ্ছু করার নাই, পানির মধ্যেই কবর দেন লাগবো। কলা গাছ নাই গোরস্থানে, একটা কলা গাছ কাটতে পারলে কাম হইতো। হাই রে বেকুব, দোকানেও তো মোটা পলিথিন আছিল, মাথায় আসছিল না, নিয়ে আসলে কামে লাগতো। আরে কত কোপাস, থুনা এলা। গাথা কিন্তু বেশি হয় নাই, যে হারে পানি উঠতেছে বুঝবার পারতেছি না কতখানি কোপামো। তুমি আশেপাশে নজর রাখো। বুক সমান গাথা করতে হইব, অতটা না পারলে কোমর সমান কর। নিমাই দা তো অনেকক্ষণ কোপাইছে, তুমি একটু নামো না। ওইটাই। ও মা গো, পায়ের নিচে কি বাঁধলো রে? এইটা তো মরা মাইনসের হাড্ডি। এই জায়গায় পুরান কবর আছিল, আর কি যে কপালে আসিল আমার। কথা শোনা যাইতেছে, কি করবা? হ্যাঁ উস্তাদ, আরেকটা মুর্দা আনতেছে, কবর দিব মনে হয়। এইটারেই কয় আমার কপাল। বৃষ্টিতে দুনিয়া ভাইসা যাইতাছে, আর অহনি লাশ দাফন করতে আইতাছে। কপাল না? দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না, দৌড় দাও। বউ, আমার হাত ধরো। আরে মূর্খ মহিলা, ছাতিটা ফালাও হন। লাশ ফালাই যাইতেছে, আবার সাথীটাও থুয়ে যাবো। যদি পুলিশ আয়, এই সাথী দিয়া ধরা খাইবা। দূর, ফালাও তো। ছাতি কোন দেশে যাইব গা ভাইসা? আসো, তাড়াতাড়ি দৌড়াও। ওস্তাদ, এই বাউন্ডারি সিপা দিয়ে আসো। টান তো কেন এমনি? এই আসতে যাও, আমার জুতা গেছে। যাক, জুতার চিন্তা বাদ দাও তো। জলদি আসো, আসো আসো, চলো চলো চলো। অন্ধকারে মিলিয়ে থাকা চারপাশের ইটকাঠের অগন্তি ঠাস বুনট যে যার অবয় মেলে ধরছে। ভোরের ভেজা প্রকৃতি একটু একটু করে সকালের স্নিগ্ধতা আঁকড়ে ধরছে, অথচ তারপরও চারপাশটা কেমন সূর্যের সোনালি আলোবিহীন ধূসর বৈরিতায় মাখামাখি হয়ে আছে। সারা রাতের বৃষ্টির অভিমান এখনো সূর্যের কাছে মেঘের পর্দা দিয়ে রেখেছে। নিশ্চয়ই এতক্ষণে শহরের বৃষ্টি কত কিলোমিটার হয়েছিল তার পরিমাপও করে ফেলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে চ্যানেলে চ্যানেলে নিউজ হচ্ছে, অথচ এইসব ঘটনার কোনো কিছু স্পর্শ করছে না মিলন, নিমাই আর কমলাকে। কবরস্থানের পেছন দিকটার ভাঙা সরু জায়গাটা দিয়ে ওরা কোনো মতে দৌড়ে পালিয়েছে। বাউন্ডারির বাইরে একটা বড় গাছের আড়ালে কতক্ষণ দাঁড়িয়ে রইল ওরা। যে পাশটাতে লাশের কফিন ফেলে এসেছে, চট করে এত বৃষ্টিতে কারো নজরে পড়বে না হয়তো, কিন্তু বৃষ্টিটা তো এই থামছে, আবার শুরু হচ্ছে। যে নতুন লাশ নিয়ে এসেছে সেটা কবর দেয়া হয়ে গেলে ঝটপট লাশটা পুঁতে দিতে হবে, অথচ সে সুযোগ প্রকৃতি ওদের দেয়নি। আজ কি এমন ঘটেছে শহরে যে এত লাশ লাইন ধরে একের পর এক কবরস্থানে এসেই যাচ্ছে? হঠাৎ অপরিচিত একজন জোরে চিৎকার করে উঠল। চিৎকারের কারণ মিলন আর নিমায়ের ফেলে আসা লাশের বাক্স, অর্থাৎ ভেজা কাঠের কফিনটাই। আর এক মুহূর্ত এখানে নয়, ভেজা শরীরে যত শক্তি আছে তা যেন 3 জোড়া পাকে এক ছুটে পৌঁছে দিল বাড়ির সামনে। যা ইচ্ছে করুক ওরা সেই পচা লাশটা নিয়ে, আর ভাবতে চায় না ওই অপমৃত্যুর পচা মাংস শরীরটাকে নিয়ে। প্রথম 2-3 দিন ভীষণ অস্থিরতায় কাটলো ওদের 3 জনের দিন রাত। সারাক্ষণ 3 জন সলা পরামর্শও করলো, কিন্তু চতুর্থ দিন ঘটল নূতন অস্থিরতার পুরনো গল্প। উস্তাদ, তুমি কোনো গন্ধ পাইতেছ? গত রাইতেও পাইছি। ঠিক এই সময় 12টা বাজার পরপরই গন্ধটা যেন নাকে বেশি লাগে। ইন্দুর টিন্দুর মরল নাকি দোকানে? এইটা ইঁদুর মরার গন্ধ না, মানুষ মরার গন্ধ। লাশের শরীরে এমন গন্ধ হয়, ব্যাপারটাই তো বুঝতেছি না। সুরের মন পুলিশ পুলিশ, যেই কাম করছি এই চিন্তাই তো আইব রে। রাম 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 রাম, এই দেখে দেখো উস্তাদ, ওইটা কি পয়রা রইছে? আমি ভুল দেখতেছি না তো নিমাই? ওইটা তো ওই ফাঁসের মরা রে। দেখছস লাশ কত ফুলা? ওই লাশ এখানে আইলো কেমনে? এইটা তো সত্যিকারের লাশ না, এটা তো খারাপ জিনিস। আমগরে ডর দেখাইতেছে উস্তাদ। দোকান
দোকান বন্ধ কর, মরতে না চাইলে ল ভাগি এইখান থেকে। ওস্তাদ লাশ তো পয়সা পড়ছে, খারাপ জিনিসটা এইসব দেখাইতেছে আম করে। এটা তো ফাঁসের মরার পেতনিটা। কি ভুল করলাম রে, এখন কি ফাঁসের মরার পেতনির হাতে মরুম নাকি? ঝাপনামা, দোকানের ঝাপনামা। আয় হায়, চাবি তো ভিতরেই রয়ে গেছে, তালা দিয়ে দিছি। আরে তালা চাবি আর দোকানের চাইতে জান বড়, ল বাড়িতে ল। পারুল, তোর ভাবিরে ঘরে আইতে ক তাড়াতাড়ি। আজ তো আগে আগে আসা পড়ছো দেখি। আগে আসার কারণ আছে, চলো কইতাছি। এইটা কি, দরজা ভেতর দিয়ে বন্ধ কেন? আমি তো বাইরে থেকে শিকল তুলে দিয়ে গেছি। বারে বারে কই দরজাটা একটা হ্যাজবল লাগাই দাও। শিকল তুইলা তালা দিলেই তো হয়, তালা দেও নাই? আরে না, পারুল আফার ঘর থেকে দরজা দেখা যায়। কি কইতাছো এইসব? মাথা মস্তক খারাপ করবা তুমি। ঘরে কেডা ঢুকছে দেখো নাই? নাকি টিভির দিকে চাইয়া স্টার জলসার নাটক গিলতাছো? ঘরে কেডা? ওই দরজা খোল। কি যে কও, এই যে দরজা তো খোলাই। তোমারেও কি ভূতে পাইছে নাকি? ও মা গো মা, এইটা কি বিছানার উপরে দেখছনি? ওই যে দেখো, কি এইটা? ও ওইটা তো হাঁসের মরাবো। কেমনে আসলো? চিল্লাইও না, লোকজন জানাজানি হইব। কই গেল লাশটা? নাই তো, মাত্র তো দেখলাম। আমার ডর ডর করতেছে। এই লাশের মরা আমাকে মায়েরা হের পর সারবো। তোর গন্ধ। এই 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 যে চোখের নিচে দেখো লাশের বাক্সটা। কি করুম এখন? কি করুম বউ? দোকানেও তো ওই লাশ বৈশা রইছে। আমি আর নিমাই তালা দিয়া জান লইয়া পালাইছি। এই ঘরে আমি আর থাকুম না, আমার বাপের বাড়িতে দিয়ে আসো। বারে বারে কইছিলাম লাশের ব্যবসা করো না। কান্না কাল লাশ সারা রাত ঘরে রাইকা গোরস্থানে পালাইলা। পুরনের কামা ছিল না লাশটা, নিমাইটাই বদজাত। ওহন কি লাভ হইল? লাশের পেতনি তো ঘর ছাড়তেছে না। কি করুম? লাশের গন্ধ তো আশেপাশের সবে টের পাইয়া যাইব। নিমারে লইয়া গোরস্থানে যাও, যেখানে গাতা করছিলা এইখানে লাশটারে কেউ কবর দিছে নাকি দেখতে হইব। হাঁসের মরা কিন্তু খুব খারাপ জিনিস। একবার কবর হইয়া গেলে দ্বিতীয়বার খোঁড়া অনেক ঝামেলা। তাছাড়া যারা ওই লাশ দেখছিল তারা হাঁসের মরা দেখা কি করছে এইটাই বা কেডা জানে। এমনি এটা খারাপ মরা, এরপর না পুরাইয়া মাটি না দিয়া আলগা যদি রাহুন যায় তাহলে তো খারাপ পাত্তা সারা পাইব না। আরে আমি কি করুম? কি আর করবা, ঘরের মধ্যে বাঁশের মরা লইয়া দিন কাটাও। কি বাক্সটা কই গেল? হ্যাঁ কই গেল? চোখের নিচে তো ফকফকা। আমরাই মনে হয় ভয়ে ভুলভাল দেখতাছি। দুইজনে এক লগে ভুল দেখুন। ঝড় বৃষ্টির রাতে বকশিস পাওয়ার লোভে না জেনে দেখে কিছুক্ষণের জন্য যদিও বা লাশটা নিমায় রাখেও, তাতে তো এমন কোনো অন্যায় সে করেনি যে এর জন্য এতটা খেসারত দিতে হবে। মিলন, নিমাই আর কমলা যখন তখন এই লোকটাকে দেখতে পাচ্ছে। সেই সঙ্গে নাকে যেন বাজে লাশ পচা দুর্গন্ধটা আটকেই আছে। কেন হচ্ছে এমনটা? অতিরিক্ত ভয় আর দুশ্চিন্তায়। যারা ভীতু তারাই তো ভূত বেশি দেখে। ওদের ধারণা এই মৃত মহিলার সঙ্গে এমন কোনো অজানা গল্প লুকিয়ে আছে যা আসলে বের হতে চাইছে। তবে হ্যাঁ, ওদের উচিত হয়নি লাশটা ওভাবে ফেলে আসা। লাশটা সৎকার করা উচিত ছিল। অন্তত হাতের শাখাটা দেখার পর তো অবশ্যই।
কেন যে নিমাইয়ের বুদ্ধিতে এত বড় ভুল সিদ্ধান্ত নিল মিলন, এখন হাত কামড়াচ্ছে। দোকান, নিমাইয়ের বাড়ি, মিলনের ঘর, সবখানে ওই মৃত মহিলার লাশ যখন তখন হাজির হচ্ছে। ভয় ইদানিং মিলন আর নিমাই রাতে দোকানই খুলছে না। তার চেয়ে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। খরিদ্দার দোকানে এসে নাকি তীব্র লাশ পচা গন্ধ পাচ্ছে। 2 দিন মিলন আর নিমাই কবরস্থানে ঘোরাঘুরি করেছে, কিন্তু যে গর্তটা করেছিল সেটা খুঁড়ে দেখতে পারেনি। একবার জায়গাটা খুঁড়ে দেখে নিতে পারলে অন্তত এটা জানা যেত যে লাশটা ওখানে ওরা কবর দিয়েছিল নাকি। কোথাও যে সৎকার করেনি সে খবর নিমাই নিয়েছে। গায়েব হওয়া লাশটা কফিন সহ কোথায় গেল তবে? বেশ কদিন কেটে গেল এভাবেই, কিন্তু সব কিছুতেই কেমন লাশ পচা গন্ধের সাথে সাথে রহস্য গন্ধটা রয়েই গেল। এদিকে হঠাৎ একজন অপরিচিত মহিলা আখিরি বিদায় স্টোরে এসে উপস্থিত। উনি এসেছেন সেই ভদ্রলোকের গাড়ির খোঁজ পেয়ে। তার মানে আপনারা নিশ্চিত যে আমার হাজবেন্ডের গাড়িতে কোনো লাশ ছিল না? আরে আপনারে তো পুরা ঘটনাই খুইলা কইলাম। কিন্তু এত রাতে আপনাদের দোকানে ও কেন এসেছিল? মানে গ্যারেজের কথা কেন জানতে চাচ্ছিল সেটাই তো বুঝতে পারছি না। দেখেন ম্যাডাম, স্যার হয়তো লাশের বাক্স কিনতেই আসছিল, কিন্তু সেই কথা আমাগরে বলে নাই। গ্যারেজের মালিক যদি থানা ইনফর্ম না করতেন তাহলে তো জানতামই না ওর গাড়ি এখানে। মইনের ফোন বন্ধ, গাড়িটাও ট্রেস করতে পারছিলাম না। একজন জলজ্যান্ত মানুষ কয়েক মিনিটের মধ্যে কোথাও উধাও হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না আমি। কিছু মনে কইরেন না ম্যাডাম, ব্যাপারটা কি মার্ডার কেস? আরে না না, আমার হাজবেন্ড সরকারি মর্গের ডাক্তার, মানিকগঞ্জের একটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের জন্য লাশটা নিয়ে যাচ্ছিল। ডাক্তার গো গাড়িতে তো একটা লাল রঙের সান আঁকা থাকতে দেখছি, কিন্তু স্যার এটাতে তো। আসলে হাসপাতালে সব কয়টা অ্যাম্বুলেন্স বাইরে ছিল, তাই ব্যক্তিগত গাড়িতেই লাশটা নিয়ে রওনা হয়েছিল। কিন্তু প্রবলেম তো অন্য জায়গায়। লাশটা না পেলে আমার খুব বিপদ হবে। লাশটা লইয়া এত কাহিনী, কারণটা কি? আসলে যে লাশটাও নিয়ে এসেছিল সে বেওয়ারিশ লাশটা একটা শ্মশানে নতুন বসানো ইলেকট্রিক চুল্লির জন্য বরাদ্দ করা হয়েছিল। চালানের কপিতে ছোট্ট একটা ভুলের জন্য যে লাশটা মেডিকেল কলেজে যাবে সেটা না নিয়ে মইন অন্য একটা লাশ নিয়ে চলে এসেছিল। আপনার কথা তো কিছুই বুঝতাছি না। লাশ নিয়া কি মর্গে ব্যবসা হয় নাকি? ছি 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 ছি, কি বলছেন? আসলে মর্গের যে ট্রেগুলোতে বেওয়ারিশ লাশ থাকে তাতে নাম্বার দেয়া থাকে, সেই নাম্বারই গন্ডগোলটা হয়েছে। মানে 69 আর 96 নিয়ে ঝামেলা। আলা বুঝবার পারছি, স্যার অন্য লাশ লয়ে আইছে, তাই তো? শুধু যে অন্য লাশ নিয়ে এসেছে তাই নয়, অলরেডি লাশের চালানপত্র, সার্টিফিকেট সব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চলে এসেছে। এদিকে আমার হাজবেন্ড কোথায় কিছুই বুঝতে পারছি না। পুলিশে জানানো হয়েছে, অথচ পুলিশ যে কি করছে কে জানে। কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যায়নিও। প্লিজ আপনারা যদি কিছু জানেন আমাকে একটু হেল্প করেন প্লিজ। আমরা তো সত্যিটাই কইলাম, বিশ্বাস অবিশ্বাস আপনার উপর। উল্টা পাল্টা লাশের ভুল তো আর আপনার স্বামী করে নাই, তাইলে আর এত চিন্তা কিসের? ও যদি এই মুহূর্তে হাসপাতালে থাকতো তাহলে কোনো প্রবলেমই হতো না, কিন্তু যেহেতু মইনও মিসিং, যেহেতু পুরো প্রেশারটা আমার ওপরে, তারপরে লাশটাও গায়েব। আপনি চিন্তা করেন না, আমরা কোনো খবর পাইলেই আপনারা জানাবো। এই নিন ধরুন আমার কার্ড। আপনারাই মইনকে গ্যারেজে পাঠিয়েছিলেন। যদি কোনো খোঁজ খবর পাওয়া যায় বা গ্যারেজেও কোনো নিউজ আসে আমাকে দয়া করে জানাবেন। আচ্ছা, পুলিশ আবার আমাদের এইখানেও আইব নাকি? আসবে তো অবশ্যই, যেহেতু ওর গাড়ির হদিস পাওয়া গেছে সেহেতু আপনাদের জিজ্ঞাসাবাদ করতেই পারে। কি কন? আমরা তো কোনো দোষ করি নাই। ভয়ের কিছু নেই, দোষ না করলে তো আর বিপদে পড়বেন না। ভদ্রমহিলা সব কথা শুনে মিলন আর নিমাই ঠিক ভেবে পাচ্ছিল না কি করবে। হড়বড় করে একগাদা মিথ্যে বলা বোধহয় ঠিক হয়নি। অবশ্য ঠিক বেঠিক ভেবেই এখন আর কি হবে, লাশটা তো ফেরত দিতে পারবে না। ওই লাশের কপালে মনে হয় সত্যি সত্যি সৎকার করা নেই, সেই জন্যই সব বেকায়দায় পড়ছে। তবে যে যাই বলুক, এবার আখিরি বিদায় স্টোরের মালিক আর পার্টনার দুজনেই যা ভেবে ঘুম হারাম করে ফেলেছে তা হচ্ছে, যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত পুলিশ ওই মর্গের ডক্টর মইনকে খুঁজে পায়
তবে লাশ নিয়ে বিরাট ঝামেলা বাঁধবে। এদিকে ডক্টর মঈনকে খুঁজছে পুলিশ, আর ডক্টর মঈনের স্ত্রী খুঁজছে বেওয়ারিশ লাশ। অন্যদিকে ওই লাশের ভূত পিছু ছাড়ছে না মিলন, কমলা আর নিমাইয়ের। থানা, কোর্ট কাছারি যাই হোক না কেন, মর্গের ডাক্তার মঈনকে যতদিন পাওয়া না যায় ততদিনই আখেরি বিদায় স্টোরের জন্য মঙ্গল। বোকার মতো প্রথমেই লাশটার কথা পুলিশকে না জানানো যে কত বড় ভুল আর অন্যায় হয়েছে তা পদে পদে টের পাচ্ছে এখন। বেওয়ারিশ একটা লাশের ভূত এতগুলো মানুষকে নাজেহাল করে ছাড়ছে। আজ 2 দিন ধরে আখেরি বিদায় স্টোর বন্ধ। না, ব্যবসার মন্দা ভাব নয়, বরং সন্ধ্যার পর থেকে পচা গন্ধ আর চোখের সামনে লাশ পড়ে থাকার ভয়। কিন্তু তাতে লাভ হলো কি? সন্ধ্যার দিকে নিমাই কি একটা কাজে বাজারে বের হলো। হঠাৎই শুনতে পেল কেউ একজন ওর পিছু পিছু হাঁটছে। কাউকে দেখা যাচ্ছে না, তবে ঠিক নিমাইয়ের পায়ের আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে আরো একজোড়া পা পেছন পেছন আসছে। নিমাই থেমে গেল, অদৃষ্ট আওয়াজটাও থেমে যাচ্ছে। কি হচ্ছে এসব? আমারে কোথায় ভাষায় দিলে? তুই তো জানোস আমারে সৎকার করতে হইব, তারপরেও গোরস্থানে নিয়ে চইলা আইলি, সৎকার করলি না। আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করো। আমি তোমার সৎকারের ব্যবস্থা করুম, অবশ্যই করুম। দাঁড়া কইতাছি, তোরে এমনি ফাঁসি দড়ি দেওয়া ঝোলামো, তারপর তুইও আমার মতো খারাপ আত্মার সাথে ঘুরবি। দাঁড়া কইতাছি, আমারে বাঁচাও, বাঁচাও, আমারে বাঁচাও। কে কই আছো? আমারে বাঁচাও। ওস্তাদ, 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 আমার ওই ফাঁসের মরা লাশ মাইরা লাইব, আমার শেষ করে লাইব। কি হয়েছে? এই ভর সন্ধ্যায় এমন দৌড়াইতে দৌড়াইতে কই থেকে আইলি? দৌড়াইতেছি কি আমি সাদে? ওই ফাঁসের মনে খারাপ আত্মা আমার দৌড়াইতে দৌড়াইতে জানটা বাইর করে দিতেছে। আচ্ছা, কি করা যায় কত? আজ তো আমি আবার একলা। আমি আইজি গোরস্থানের হুজুরের কাছে যাবো, সব সত্য স্বীকার করুম। উনি যদি লাশটা দেখা থাকে কি করছে জানতে চামো আমি। আচ্ছা, এমন তো হইতে পারে ওইটা ফাঁসের মরা বইলা শামসুল হুজুর মাটি দেয় নাই, তাইলে আগ বাড়াইয়া পুলিশের কাছে ধরা দিবি এখন? দরকার বলে তাই দিব, তবু ওই পেট দিয়ে দৌড়ানি খেয়ে রাস্তাঘাটে মরতে পারুম না। দোষ তোমার না, দোষ আমার। আমি সব ব্যবস্থা করুম, কারণ নাইলে ওই খারাপ আত্মা আমার ছাড়বো না, আমার মায়েরা লাইব। আগেই তো কইছিলাম, কথা শুনলি না। এখন যদি তুই আমারে ফাঁসাস তাইলে কইলাম খবর আছে। এতদিন পার কইরা খবরটারে বাসি বানাইয়া পুলিশের কাছে যাবি? পুলিশের হাজত কি তোর মামার বাড়িরে শালা? কিছু করার নাই আমার। তুই তো শালা বেঈমান। তোর লাইগা আমার বউ বাপের বাড়ি চইলা গেছে, আর যাইবো না কেন? দিন রাত লাশ পচা গন্ধ, আর যখন তখন চোখের সামনে পেতনি দেখলে কোনো বউ থাকবো? কইলাম তো দোষ আমার, আমি ব্যবস্থা নিব। আমার চোখের সামনে থেকে তুই যা। হঠাৎ রেগে যাওয়া মিলনের ঠিক কি করা উচিত ছিল সে বিবেচনা করার মতো জ্ঞান হয়তো তার নেই, আর তাই সে নিমাইয়ের কথা শুনে রাতের অন্ধকারে এই এলাকা ছেড়ে পালিয়ে গেল। শ্বশুরবাড়ি যায়নি এখনই, কারণ বলা তো যায় না পুলিশের লম্বা হাত যদি ওখানেও পৌঁছে যায়। সমস্ত ভয় মনে নিয়ে মিলন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। একা হলেই ভয়টা বেশি লাগে। তারপর দারুণ একটা বুদ্ধি এলো মাথায়। রাতে ট্রেনে চড়ে বসে, সারা রাত অচেনা লোকজনের সাথে বসে রাতটা পার করে, আর ভোরে নতুন শহরে গিয়ে টুকটাক এটা সেটা কাজ করে। এই প্রথম মিলনের মনে হচ্ছে সত্যি ও যে এত কাজ বদলেছে তাতে একটা উপকার হয়েছে তার, আর তা হচ্ছে নানা রকম অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা এখন তার কাজে লাগছে ভীষণ। কমলার সঙ্গেও যোগাযোগ করছে মাঝে মাঝে, ওকে খুব করে সাবধান করে দিয়েছে যেন নিমাই বা পুলিশের কাছে তার ব্যাপারে মুখ না খোলে। নিমাই বুঝলো মিলন পালিয়েছে, তার মানে পুরো ঘটনাটা একা তাকেই বইতে হবে। এবার মিলনের কপাল নয়, বরং নিমাইয়ের 3 আঙ্গুল কপাল যা দেখানোর দেখাচ্ছে। কি এমন অন্যায় করেছে সে? না হয় ওই বিপদগ্রস্ত মহিলাকে নিজে বাঁচার জন্য কয়টা মিথ্যে কথাই বলেছে,
তাই বলে মিথ্যার এত বড় শাস্তি? কি জানি, হবে হয়তো। গুণীজন তো বলেই মিথ্যা সকল পাপের মূল। একা হলেই নিমাইকে ওই প্রেতাত্মা ধাওয়া করে সৎকারের জন্য। শেষ পর্যন্ত নিমাই কবরস্থানে গেল, সঙ্গে নিতাই ধরের এক কর্মচারীকে নিয়ে। ওকে অবশ্য কায়দা করে বিশ্বাসযোগ্য মিথ্যাই বলতে হলো। মিলন কি তবে পালিয়ে বাঁচল? আর নিমাই? আপনার বাড়িতে গেছিলাম, শুনলাম আপনি গোরস্থানে। কি হয়েছে নিমাই, তুমি হঠাৎ আমারে খুঁজতেছো? চলো হাঁটি। মিলন বক্সির আখরি বিদায় স্টোর তো বন্ধ, শুনছেন নিশ্চয়। আমিও তো ওই দোকানেই থাকতাম। একজন মহিলাই ছিল একটা লাশ খুঁজতে। তার ধারণা লাশটা আমগো এলাকার গোরস্থানগুলোতে খুঁজলেই পাওয়া যাইব। শুনছিলাম আর কি। এর মধ্যে তো পুলিশও আইছিল। মিলনে কিছু জানি নাকি? দোকান বন্ধ করে রাখছে যে? না, মিলনের আবার কোনো কামে মন বহে নাকি? আবার নতুন কোনো কাম করবো না। আপনি কি জানেন কিছু লাশটা সম্পর্কে? আসলে এই এলাকার বাকি দুটো গোরস্থানে কেউই কিছু কইতে পারলো না, তাই ভাবলাম আপনার এই জায়গায়। লাশটা যে কার আর কে যে গোরস্থানের লাশটা রাখছিল তা তো জানি না, তবে ওই লাশ আমি দেখি নাই। যার কাছে শুনছি সে বলছে লাশ নাকি গোরস্থানে রাখায় ওরা আমারে ডাকতে গেছিল। আপনি গোরস্থানে আসিলেন না? না না না, আমার খুব জ্বর আছিল, হাতের পায়ে গিটে গিটে ব্যথা, তাই সেদিন জ্বর বৃষ্টিতে আর বাইর হই নাই। কিন্তু ওই লাশ আর পরে পাওয়া যায় নাই। যে দেখছে হ্যাঁ কি কিছু কইতে পারবো? খামাখা ওই লোকরে পেরেশানি করে লাভ কি? পুলিশরা আমি সত্যিটাই বলছি। তার মানে এই গোরস্থানে ওই লাশের মাটি হয় নাই, এইটা নিশ্চিত না হুজুর? তবে যারা লাশ ফালাইয়া গেছে তারা অনেকখানি গর্তও করছিল, শেষ পর্যন্ত আর লাশটা মাটি দিতে পারে নাই। আপনার কি মনে হয় লাশটা কি আপনি আপনি গায়েব হয়ে গেছে? সেদিন যে বৃষ্টি হইছে এমনও হইতে পারে পেছনের গেট দিয়া লাশ ভাইসা গেছে, কারণ একটু বৃষ্টি দেখলে গোরস্থানের পেছনের গেটটা গোরখাদকরা খুইলা রাখে, নাইলে তো পানি পুরা গোরস্থানে আটকায় থাকে। তার মানে ওই আখিরি বিদায় স্টোরের লাশের বাক্স ওই রাতের প্রচন্ড বৃষ্টিতে কোথাও ভেসে গেছে, এটাই সত্যি। কিন্তু ভেসে যাওয়া লাশের মৃত অপচ্ছায়া কোথাও ভেসে যায়নি, গেড়ে বাসা বেঁধেছে মিলন আর নিমাইয়ের মাথার ভেতরে। নিমাই আর মিলন দুজনে দুই জায়গায় বাস করলেও ওই অপমৃত্যুর অশরীরই ওদের পিছু ছাড়েনি। যেখানেই যায় মিলন অথবা নিমাই, পেছন পেছন একজোড়া পায়ের আওয়াজ সবসময় শুনতে পায় দুই প্রান্তে থাকা দুই বন্ধু। সবসময় চেষ্টা করে ওরা অনেক মানুষের মধ্যে থাকতে, তারপরও কখনো কখনো তো একা হতেই হয়। আর তখনই দেখতে পায় শূন্য দৃষ্টি নিয়ে কেউ একজন তাদের দিকে তাকিয়ে আছে। এ শূন্য দৃষ্টির ভুতুরে ভয় কি মায়া, কল্পনা নাকি বিভ্রম? ঠিক কবে বা কিভাবে আখিরি বিদায় স্টোরের দুই মালিক এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে কেউ জানে না। এখন শুধু অপেক্ষার পালা। নিমাইয়ের দাদা আখিরি স্টোর আবার নতুন করে ভাড়া দিল। নিমাই এখন দাদার গ্যারেজেই দাদার সঙ্গে থাকে, আর একা হলে মাঝরাতে বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে। এদিকে পুলিশে মর্গের ডাক্তার মঈনের লাশ উদ্ধার করেছে একটা ডোবা থেকে। ধারণা করা যায় ওই রাতে গ্যারেজে গাড়ি রেখে ফোনে কথা বলছিল ডাক্তার মঈন আনমনা হয়ে, আর তখনই বিপরীত দিক থেকে ধেয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু। ফোনটাও যদি পাওয়া যেত তাহলে পুলিশ ডাক্তার মঈনের লাশ আরও আগে পেত। কাজে মৃত ব্যক্তির উপর কেস চলে না। কেস বন্ধ হয়ে যাওয়ার পর যে বেওয়ারিশ লাশটা কোনো ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হবে না, এটাই স্বাভাবিক। অথচ তারপরও তো আমাদের চারপাশে অস্বাভাবিক কিছু বিষয় চলতেই থাকে, যেমন চলছে নিমাইয়ের সঙ্গে সঙ্গে মিলনের জীবনেও। যাত্রী ভাই ও বোনেরা, যাত্রাপথে আপনারা যে যার গন্তব্যে নিশ্চয়ই আনন্দের সাথে পৌঁছবেন, তবে আমার কথা নয়, গুরুজনের কথা। বিশ্বাসে মিলাই বস্তু তারকে বহুদূর। একবার যদি কেউ আমারে না, আমার হাতের এই সেন্টের শিশিটারে বিশ্বাস করেন, তবে একটা নিয়া যান, বাড়িতে নিয়া জারে দিবেন। এই সেন্টের অরিজিনাল রজনীগন্ধার সুঘ্রাণে সবাই খুশি হইব।
হাতে নিয়ে আগে দেখেন, দেখলেই কিনতে হইব না। এই রজনীগন্ধা সেন্টের ছোট্ট শিশি আপনারা মার্কেট থেকে কিনলে নিব 200 টাকা, 200 টাকা, 200 টাকা। আমি কোম্পানির নামের জন্য নিব মাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। এই যে ভাই ওইখানে হাত তুলেছেন, এই নেন। আর ওইখানে আরেকজন, এত দেখার কিছু নাই, ভালো সেন্ট। ভাই 50 টাকা রাখেন। তাইলে ভাই আপনি আতর কিনেন। আমার শরীরে খুব দুর্গন্ধ, সেন্টে গন্ধ দূর হইব। কে কে আপনি? আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, সব দোষ নিমাইয়ের। আমারে ছাইড়া দেন, আমারে ছাইড়া দেন। মিলন তার ব্যবসা আবারও বদলালো, তবে যে ভয়ের কারণে সে বাসে বাসে ঘুরে বেড়াচ্ছে সে ভয় তাকে আজও আঁকড়ে রেখেছে। প্রতিটা বাসে মিলনের হঠাৎ দেখা হয়ে যায় সেই মাংস পচা লাশের সঙ্গে, যে লাশ সে ফেলে এসেছিল আখেরি বিদায় স্টোরের লাশবাহী কাঠের কফিনে। এমনকি তার নাকেও বারবার লাগে লাশ পচা গন্ধটা। তাই সে ঘন ঘন তার সারা শরীরে সেন্ট স্প্রে করে। অথচ এ থেকে যেন মিলনের মুক্তি নেই, তেমনি মুক্তি নেই নিমায়েরও। যদি সেদিন সত্যিটা থানায় বলে দিত বা ওই ভদ্রমহিলার কাছে সত্যিটা স্বীকার করত, তবে হয়তো আখেরি বিদায় স্টোরের লাশবাহী বাক্সটা অতটা ভোগাতো না ওদের। মিলন এই জীবনে আর কোনো নতুন ব্যবসা বা কাজে হাত দেবে কিনা কে জানে। তবে যে কাজই করুক না, কোনো দিনই আখেরি বিদায় স্টোরের লাশবাহী 6.5 ফিট বাক্সের নকশা বা স্মৃতি তার মাথা থেকে বের হবে না। মানুষ আর লাশের কত তফাৎ, তাই না? আমরা মানুষ, মৃত্যুর পর লাশ হয়ে যাই, অথচ মানুষ মানুষকে নয় বরং লাশকেই বেশি ভয় পাই। তারপরও সমস্ত ভয়কে ছাপিয়ে প্রত্যেকটা মানুষকে একদিন আখেরি বিদায় স্টোর অথবা শেষ বিদায়ের 6.5 ফিট লম্বা আর 12 ইঞ্চি চওড়া কাঠের বাক্সে বা কাঠের খাটে চেপে অজানা পথে পাড়ি জমাতে হবে। সে পথ আমরা কখনো দেখিনি, চিনি না, জানি না বলেই এত ভয়, এত বেশি ভয়। তবে কি ভয়েরও কোনো নিজস্ব তীব্র গন্ধ আছে? এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প। আজকের গল্পের নাম লাশের বাক্স। লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। নিমায়ের চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, মিলনের চরিত্রে মঞ্জু, কমলার চরিত্রে সাকি, আগন্তুকের চরিত্রে আবির, ভদ্রমহিলার চরিত্রে শেহনীলা, হুজুরের চরিত্রে সাইফ এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন সাকি ফারজানা। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন আজকের মতন বিদায় নিচ্ছি। শুভরাত্রি। কুয়াশা।